গল্প মধুরেন সমাপে। লেখিকা মুফরিয়া ইসলাম মিহি। আমাকে যখন বিয়ে করবেনই না, তাহলে কি কারণে আমাকে এই পর্যন্ত টেনে আনলেন? আপনি না হয় বিয়ে করবেন না বলে কবুল না বলে উঠে আসলেন। আমি এখন কি করব? সব মানুষ তো আমাকেই কথা শোনাবে। মাহিদ বাড়ি থেকে বের হতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পিছনে তাকিয়ে দেখলো তার থেকে কয়েক কদম দূরে সুরভি দাঁড়িয়ে আছে। মাহিদ দীর্ঘশ্বাস ফেলে সুরভির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মানুষ কি বললো না বললো সেটা নিয়ে ভাবলে কি তোমার দিন চলবে? সুরভি চোখ রাঙিয়ে বলল, দেখুন মিস্টার মাহিদ, আমি এখানে আপনার লেকচার শুনতে আসিনি। আমি শুধু এটাই জানতে চাই আপনি কেন আমাকে এই বিয়ের অনুষ্ঠান পর্যন্ত টেনে আনলেন যখন আপনি বিয়েটা করবেন না। এটা আমার ইচ্ছা। আমার ইচ্ছা হয়েছে তাই তোমাকে আমি এই পর্যন্ত নিয়ে এসেছি। তবে তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমি তো তোমাকে আর বিয়ে করে ছেড়ে দেয়নি। সুরভি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঠাস করে মাহিদের গালে একটা চড় বসিয়ে দিয়ে মাহিদ গালে হাত দিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, বা তোমার হাতে তো ভালোই জোর আছে। তবে কি জানো, তোমার এই একটা তারা চিহ্ন হলে আমার কিছুই হবে না। সুরভি তীক্ষ্ণ দৃষ্টিতে মাহিদের দিকে তাকিয়ে আছে। সে কিছুতেই মাহিদকে বুঝতে পারছে না। মাহিদ সুরভির কিছুটা কাছে এগিয়ে এসে বলল, সত্যি করে বলো তো, তুমি কি মন থেকে চাও এত তাড়াতাড়ি বিয়েটা করতে? তুমি আমাকে চিনোই বা কতদিন? 10 বছরেও যেখানে একজন মানুষকে ভালোভাবে চেনা যায় না, সেখানে তো 10 দিন। তুমি কি চাও 10 দিনের পরিচিত একজন ব্যক্তি তোমার সারা জীবনের সঙ্গী হোক? সুরভি চুপ হয়ে গেল। আসলেই তো, এত তাড়াতাড়ি তো আমি বিয়ে করতে রাজি ছিলাম না। বাবা মার কথায় বিয়েটা করতে রাজি হয়েছি। সুরভিকে চুপ থাকতে দেখে মুচকি হাসল মাহি। মিস সুরভি, আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তোমার চোখে বলে দিচ্ছে তুমি এত তাড়াতাড়ি বিয়েটা করতে চাওনি। আর আমিও চাই না তোমার মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে। তাই আমাদের বিয়েটা আজ না হলেই ভালো হবে। মাহিদের কথাগুলো সুরভি মন দিয়ে শুনল। তারপরে মৃদু হেসে বলল, আপনি ঠিক যতটা আমার ভালো চেয়েছেন, ঠিক ততটাই আমার খারাপ করেছেন। এত কিছু যখন আগেই বুঝে গিয়েছেন, তাহলে কেন এই বিয়ের আয়োজন করতে বাধা দিলেন না? আজ বিয়ের দিন এসে আপনার এইসব বলার কথা মনে পড়ল। আপনাকে তো পুরস্কৃত করা উচিত মিস্টার মাহিদ। মাহিদ কিছু বলতে যাবে এমন সময় সেখানে মনোয়ার সাহেব আসলেন। মনোয়ার সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, মাহিদ, তোমাদের দুজনের কথা হয়েছে নিশ্চয়ই। এখন চলো, সবাই অপেক্ষা করছে। বাবা, আমি তো বলেই আসলাম আমি এই বিয়ে করব না। মনোয়ার সাহেব চোয়াল শক্ত করে বললেন, মাহিদ, মজা করা বন্ধ করো। বাবা, আমি কোনো মজা করছি না। মনোয়ার সাহেব ঠাস করে মাহিদের গালে একটা চড় দিলেন। তারপরে সুরভির দিকে তাকিয়ে বললেন, মা, তুমি ওর কথায় কিছু মনে করো না। ভিতরে চলো, কাজী সাহেব বসে আছেন। সুরভি তার চোখের কোনায় জমে থাকা পানি মুছে বললেন, সরি আঙ্কেল, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। সুরভি মনোয়ার সাহেবকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ির ভিতরে চলে আসলো। বাড়ির ভিতরে আসতেই সাহেরা বেগম এসে তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? মাহিদ কোথায়? উনি এই বিয়ে করবেন না। আর আমিও এই বিয়ে করতে চাই না। সাহেরা বেগম কিছু বলতে চাইলে সুরভি উনাকে থামিয়ে বললেন, আম্মু, আমি তোমাদের কথাতেই এই বিয়েতে রাজি হয়েছিলাম। প্লিজ আর কিছু জিজ্ঞেস করো না আমাকে। সুরভি দৌড়ে তার রুমে চলে গেল। সুরভি সব গয়না খুলে রেখে দিয়েছে। হ্যাঁ, আমি চাইনি এত তাড়াতাড়ি বিয়েটা করতে। উনি যখন সেটা বুঝতেই পারলেন, তাহলে বিয়েটা আগে ভাঙতে পারতেন। এতগুলো মানুষের সামনে থেকে বিয়ে না করে চলে গিয়ে উনি আমার কোন উপকার করলেন? আমি আপনাকে কখনোই ক্ষমা করব না মিস্টার মাই। তোমার জন্য বশিরের কাছে লজ্জায় মুখ দেখানোর উপায় নেই আমার। দেখো বাবা, বিয়েটা আমি সুরভির জন্যই ভেঙেছি। কারণ এত কম দিনের পরিচয় ও আমাকে হাসবেন্ড হিসেবে কিভাবে মেনে নিত। আরো কিছু সমস্যা আছে যা আমি তোমাদের এখন বলতে পারবো না। এইসব সমস্যার কথা তোমার আগে জানানো উচিত ছিল। তা না করে তুমি এই বিয়ের দিন বিয়ে না করে চলে আসবে।
মা, আমার সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে গিয়েছে আমি মানতেছি, তবে এতে আমাদের দুজনের কি ভালো হয়েছে? মাহিদের কথায় রাবেয়া বেগম কিছুটা বিরক্ত হয়ে বললেন, এই ছেলেকে বোঝানোর সাধ্য আমার নেই। মাহিদ পকেটে হাত ঢুকিয়ে বলল, আমাকে কিছু না বোঝানোই ভালো। সাহেরা বেগম খাবার নিয়ে সুরভির রুমে এসে দেখলো সে বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। সাহেরা বেগম খাবারের প্লেট টেবিলের উপর রেখে সুরভির কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলো। সুরভি এক ধ্যানে আকাশের দিকে তাকিয়েছিল। কাঁধে কারো হাতের স্পর্শ টের পেয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলো সাহেরা বেগম দাঁড়িয়ে আছে। আম্মু, তুমি এখানে কি করছো? কিছু খেয়ে নে মা, সারাদিন তো কিছু খাওয়া হয়নি তোর। আম্মু, আমার খেতে ইচ্ছা করছে না। সুরভির রুমের দরজার আড়াল থেকে সবকিছু দেখছিলেন বশির সাহেব। তিনি রুমে প্রবেশ করে বললেন, খাবারের উপর রাগ করতে নেই সুবিমা। বশির সাহেবের কণ্ঠ কানে আসতেই দরজার দিকে তাকালো সুরভি। সে দেখল বশির সাহেব মনমরা হয়ে তার দিকে তাকিয়ে আছেন। সুরভি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, প্লিজ তোমরা আমাকে জোর করো না, আমার একটু খেতে নেই। বশির সাহেব ধীর পায়ে এগিয়ে এসে সুরভির মাথায় হাত দিয়ে বললেন, মা, দোষটা তো আমাদেরই। আমরা তোকে এই বিয়েতে জোর করে রাজি করিয়েছিলাম, পারলে আমাদের মাফ করে দিস সুবিমা। সুরভি ছলো ছলো চোখে বশির সাহেবকে জড়িয়ে ধরে বলল, তোমাদের কোনো দোষ নেই, হয়তো এটাই আমার কপালে লেখা ছিল। সকালে ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে বাহিরে যাওয়ার জন্য রেডি হলো মাহি। রুম থেকে বের হয়ে নিচে নেমে দেখলো বাড়ির সবাই আনমনে বসে আছে। মাহিদ কিছুটা উচ্চস্বরে বলল, সবার কি কবি হওয়ার ইচ্ছা জাগলো নাকি আবার? মাইশা, মাহিদের ছোট বোন, এসে মাহিদের সামনে দাঁড়িয়ে বলল, তুই এখন রেডি হয়ে কোথায় যাচ্ছিস ভাইয়া? আমার একটা কাজ আছে। কিসের কাজ তোর? দেখ ভাইয়া, কালকে বড়রা কথা বলছিল তাই আমি কিছু বলিনি, তবে তুই কালকে যা করেছিস সেটা চরম অন্যায়। বাহ, তুই আমার ছোট বোন হয়ে এখন আমাকে ন্যায় অন্যায় শিখাবি? বড়দের জ্ঞানের অভাব থাকলে ছোটদের থেকেই ধার নেওয়া উচিত। মাইশা কথাগুলো বলে মাহিদের সামনে থেকে চলে গেল। মাহিদ আর কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেল। তোকে আমি কালকেই বলেছিলাম এই ছেলে তোর জন্য ভালো হবে না। তুষারের কথায় সুরভি তার দিকে তাকিয়ে বলল, আমি এইসব বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না তুষার। আচ্ছা ঠিক আছে, তবে তুই এমন মনমরা হয়ে থাকিস না। তোকে এভাবে দেখলে তো কাকা কাকি কষ্ট পাবে। সুরভি আর কিছু বলল না। তুষার দীর্ঘশ্বাস ফেলে বশির সাহেবের কাছে গেল। সুরভিদের বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখছিল মাহি। সুরভির পাশে তুষারকে বসে থাকতে দেখে এক প্রকার রাগে কাঁপছে সে। সুরভির কাছে আসতে গিয়ে হঠাৎ সদর দরজার দিকে চোখ পড়ল সাহেরা বেগমের। সেখানে মাহিদকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, তুমি এখানে? সাহেরা বেগমের এহেন কথা শুনে সুরভি কিছুটা অবাক হল। সে সাহেরা বেগমের দিকে তাকিয়ে দেখল উনি সদর দরজার দিকে তাকিয়ে আছেন। সুরভিও সেদিকে তাকালো। দরজার দিকে তাকাতে সে দেখল মাহিদ এক গাল হেসে দাঁড়িয়ে আছে। সুরভি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখানে কি করছেন? মাহিদ সুরভিদের বাড়িতে ঢুকে বলল, কি করছি মানে? এই বাড়ির সাথে তো আমার কানেকশন আছে, আমি তো এখানে আসবই, তাই না? কিসের কানেকশন এই বাড়ির সাথে আপনার? মজা করতে এসেছেন এখানে? এখনই বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। মাহিদ কিছু বলতে যাবে এমন সময় বশির সাহেব সেখানে এসে বললেন, মাহিদ আমাকে জানিয়ে এখানে এসেছে। ও সকালবেলা আমাকে কল করেছিল। তুষার পাশে থেকে বলল, কাকা উনি কেন এখানে এসেছেন? তুমি তা এলাও করলে কিভাবে? মাহিদ তুষারের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এটা তোমার বিজনেস না, নিজের কাজ করো গিয়ে। তুষার আর কিছু না বলে সুরভিদের বাড়ি থেকে চলে গেল। বশির সাহেব মাহিদের সামনে দাঁড়িয়ে বললেন, মাহিদ তুমি বসো। সুরভি আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে তার রুমের দিকে চলে গেল। সাহেরা বেগমও সুরভির পিছনে গেলেন।
আঙ্কেল, কালকে ওমনটা করার পিছনে বড় একটা কারণ আছে। আমি এখনই আপনাকে তা বলতে পারবো না। আমি প্রমাণ সহই আপনাদের সবটা জানাবো। তবে আপনার আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? সুরভিকে অন্য কোথাও বিয়ে দিবেন না। ও এখন পড়াশোনা করুক। সময় হলে আমি নিজেই আবার বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসবো। আর হ্যাঁ, নিশ্চিন্ত থাকবেন, সেদিন আর বর বিয়ে না করে চলে যাবে না। মাহিব কথাগুলো বলে সুরভিদের বাড়ি থেকে চলে গেল। মাহিব চলে যেতেই বশির সাহেবের মুখে প্রশান্তির হাসি ফুটলেও তিনি কিছুটা চিন্তিত হলেন। তুমি যতটা সহজ সবটা ভাবছো, সবটা কি ততটা সহজ হবে মাহিব? সুরভি তার রুমের বিছানায় সাহেরা বেগমের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। দুজনের মাঝে নীরবতা। আচ্ছা আম্মু, আব্বু কেন উনাকে আমাদের বাড়িতে আসতে দিল? আমি এই বিষয়ে কিছু জানি না মা। মাহিব কিছু জরুরি কথা বলার জন্য এসেছিল। বশির সাহেবের কথায় সুরভি শোয়া থেকে উঠে বসে বলল, উনার সাথে তোমার কিসের জরুরি কথা আব্বু? এইসব তোর এখন না জানলেও চলবে। আর আমি সব দিক বুঝেই যে কোনো সিদ্ধান্ত নিব। আপাতত ভার্সিটি খুললে তুই ভার্সিটিতে যাওয়া শুরু কর মা। সাহেরা বেগম কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বললেন, তুমি ওই ছেলেকে এই বাড়িতে আসতে দিলে কেন? তারপরে এখন এসে এইসব বলছো সুবিকে? আমি তো খারাপ কিছু বলিনি। ও কেন চার দেয়ালের মাঝে নিজেকে লুকিয়ে রাখবে? আমি যেন ভার্সিটি খুললে ভার্সিটিতে যেতে দেখি। বশির সাহেব কথাগুলো বলে সুরভির রুম থেকে চলে গেলেন। সাহেরা বেগম সুরভির দিকে তাকিয়ে দেখলেন সে তার মোবাইল ফোনটা হাতে নিয়ে কিছু একটা করছে। সাহেরা বেগম গিয়ে সুরভির কাঁধে হাত রাখলেন। আব্বু ঠিকই বলেছে আম্মু, আমি ভার্সিটিতে যাব। তবে তার আগে নিশার সাথে আমার কথা বলা লাগবে। সুরভির কথা শুনে সাহেরা বেগমের মুখে হাসি ফুটল। উনি আর কিছু না বলে সুরভির রুম থেকে চলে গেলেন। নিশাকে কল করার সাথে সাথে সে কল রিসিভ করে বলল, সুবি, তুই ঠিক আছিস? এতক্ষণে তোর এটা জিজ্ঞেস করার কথা মনে পড়ল। কালকে কি থেকে কি হয়ে গেল? আমি তোর কাছে যেতে চেয়েছিলাম কিন্তু আম্মু বারণ করেছিল। তার জন্যই বাসায় চলে আসছি। সুরভি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামনে নিয়ে বলল, কালকের কথা বাদ দে, আর আমাদের বাড়িতে চলে আয়। আজকের দিনটা একটু আনন্দে কাটাতে চাই। তুই শিওর? অবশ্যই। দেরি না করে তাড়াতাড়ি চলে আয়। আম্মুকে বলতেছি তোর পছন্দের খাবার রান্না করতে। নিশা কিছুক্ষণ সুরভির কথাগুলো বোঝার চেষ্টা করলো। আনমনে বলল, আচ্ছা, আসতেছি আমি। সুরভি কলটা কেটে সাহেরা বেগমকে গিয়ে নিশার পছন্দের খাবার রান্না করতে বলল। অফিসের চেয়ারে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে মাই। তার নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ করে সময় পার করতেছে সে। স্যার, তানিমা ম্যাডাম এসেছেন। তানিমা নামটা শুনতেই চোখ খুলে তাকালো মাই। বেশ কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিকভাবে বসে বলল, পাঠিয়ে দেও। আর কে আসলো না আসলো সেটা জানানোর কাজ তোমার না রবি। এটা এখন থেকে খেয়াল রাখবে। মাথা হেলিয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে চলে গেল ম্যানেজার রবিন। রবিন চলে যেতেই মাহিদের কেবিনে প্রবেশ করলো তানিমা। মাহিদকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখে মৃদু হেসে তানিমা বলল, আমি এসেছি শুনেও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছো? তানিমার কণ্ঠ কানে আসতেই মাহিদের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। মোবাইলটা পকেটে ঢুকিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুই কোনো ভিআইপি গেস্ট না যে তুই এসেছিস শুনে আমি আমার সব কাজ বন্ধ করে দিব। তানিমার হাসি নিমিষেই মিলিয়ে গেল। কিছুটা কাঁদো সুরে বলল, এখনো এই অ্যাটিটিউড রয়ে গেল? এইসব তামাশা বাদ দিয়ে কি জন্য এসেছিস সেটা বল। তোর তো খুশি হওয়ার কথা, বিয়েটা আমি নিজেই না করে চলে এসেছি। আমি তো জানতাম তুমি আমার কথা না রেখে পারবে না। ভুল ধারণা থেকে যত তাড়াতাড়ি বের হতে পারিস তোর জন্য ততই ভালো হবে তানিমা। আমি তোর জন্য না, সুরভির ভালো জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছি। কারণ আমার কাছে এখন কোনো প্রমাণ নেই। সুরভির নামটা জাস্ট নিও না আমার সামনে। ওর নাম তো আমি একবার না 1000 বার নিব।
কারণ শুধু নামটা না, এই নামের সম্পূর্ণ মানুষটাই আমার জীবনে খুব স্পেশাল। ওইসব এখন বাদ দেও, তুমি আর ওই সুরভিকে পাবে না। তাই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। আর না হয় তুমি তো জানো সুরভির সাথে কতটা খারাপ হতে পারে। আর তার উপরে তোমার নামের সাথেও কি জড়িয়ে আছে। আমার নামের সাথে যাই জড়িয়ে থাকুক, তা নিয়ে আমি ভয় পাই না। আমার একমাত্র ভয় সুরভিকে নিয়ে। আমি চাই না আমার জন্য ওর কোনো বিপদ হোক। আর তোকে বিয়ে করব, মরে গেলেও না। তুই যদি ভেবে থাকিস সুরভির সাথে বিয়েটা ভেঙে দিয়ে এখন তোকে বিয়ে করব, তাহলে এটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা। তানিমা কিছু বলতে যাবে, তাকে থামিয়ে দিয়ে মাহিদ বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না তোর। এখান থেকে চলে যা। তোকে দেখলেও এখন আমার ঘৃণা হয়। তানিমার আগে আর কষ্টে মাহিদের ক্যাবিন থেকে বের হয়ে চলে গেল। তানিমা বের হয়ে যেতেই মাহিদ তার হাতে মুঠো করে চোয়াল শক্ত করে ফেলল। তার চোখ কাচের জানালার বাহিরের আকাশের দিকে। তোমাকে দেখার আগেই শূন্য ছিলাম, তোমাকে দেখার পরে মহাশূন্য হয়ে গিয়েছি সুরভি। ছবি তুই আসলেই ঠিক আছিস তো? তেঁতুল টোপ দিয়ে ফুচকা মুখে দিয়ে চোখ বন্ধ করে মুখটা কুচকে ফুচকা খাওয়ায় ব্যস্ত সুরভি। নিশার কথাটায় কিছুটা অস্বস্তি হলেও সে নিজেকে ঠিক রেখে বলল, আমি ঠিক আছি নিশু। আর তুই বারবার এসব জিজ্ঞেস করা বন্ধ কর, না হলে তোর কান কিন্তু আর কানের জায়গায় থাকবে না। যা তোর ট্রেড দেওয়া শুনে বুঝে গেলাম আসলেই তুই ঠিক আছিস। ফুচকা মুখে ঢুকিয়ে সুরভির দিকে তাকালো নিশা। সে দেখলো সুরভির মুখে মলিন হাসি। আমি জানি তুই ভালো নেই সুবি, ভালো আছিস দেখানোর বৃথা চেষ্টা করছিস। নিশা মনে মনে কথাগুলো বলায় তা আর সুরভির কান পর্যন্ত পৌঁছালো না। অফিস থেকে বাড়ি যাওয়ার পথে হঠাৎ গাড়ি থামালো মাহি। তার মুখে মৃদু হাসি। তোমার দেখা যে এত তাড়াতাড়ি পাবো তা ভাবতেই পারিনি। গাড়ি থেকে নেমে গোলাপ ফুলের একটা তোড়া কিনল মাহি। জানি তুমি হয়তো রাগান্বিত হবে আমাকে দেখে, তবে আমার তো বেশ লাগে তোমার রাগী মুখখানা দেখতে। মাহিদ সুরভির সামনে গিয়ে দাঁড়ানো ফুলের তোড়াটা পিঠের পিছনে বা হাতে ধরে। মাহিদকে দেখে বিষম খাওয়ার অবস্থা সুরভির। মাহিদ তাড়াতাড়ি করে এক গ্লাস পানি এনে সুরভির সামনে ধরল। সুরভিকে সেই চলেছে, কিন্তু মাহিদের থেকে পানির গ্লাস নিচ্ছে না। মাহিদ কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, রাগ সাইডে রাখো, আগে নিজের প্রাণ বাঁচাও। সুরভি মাহিদের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে পানি গ্লাসটা নিয়ে পুরো গ্লাস নিমিষেই খালি করে ফেলল। নিশানেরও দর্শকের ন্যায় সবকিছু দেখে যাচ্ছে। সুরভি কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? মাহিদ একবার চারিপাশে চোখ বুলিয়ে বলল, আমার জানা মতে এটা পাবলিক প্লেস, এখানে যে কেউ আসতে পারে। নিশা তোর খাওয়া শেষ হলে চল, না হলে আমি চলে যাচ্ছি। সুরভি চলে যেতে নিলে মাহিদ তড়িঘড়ি করে বলল, কিন্তু আমি তো তোমার জন্য এসেছি, আমার সাথে আপনার কিসের দরকার? সুরভির সাথে তার মিলিয়ে নিশা বলল, হ্যাঁ, ওর সাথে কিসের দরকার আপনার? নিশা ম্যাডাম, এই বিষয়ে আপনার না জানলেও চলবে। আর সুরভি, এটুকু বলে থামলো মাহিদ। সুরভি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মাহিদ খানিকটা মাথা হেলিয়ে দিয়ে বলল, এভাবে তাকিও না, আমার তো হার্টবিট বেড়ে যায়। প্রেমিক পুরুষ বলে কথা। দেখুন মিস্টার মাহিদ, আপনার এইসব আজে বাজে কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। আপনি দয়া করে আমার সামনে আসা বন্ধ করুন। সেটা তো হবে না, আমি তো তোমার সামনে আসবই। সুরভি আর কিছু না বলে নিশার হাত ধরে টেনে নিয়ে যেতে গেলে মাহিদ সুরভির ব্যাগের ফিতা টেনে ধরল। সুরভি বেশ অবাক হয়ে পিছনে তাকালো। মাহিদ তার পিছন থেকে ফুলের তোড়াটা সামনে এনে বলল, এটা না নিয়েই চলে যাবে। সুরভি দেখলো মাহিদের হাতে হলুদ গোলাপের তোড়া, যা সুরভির সবচেয়ে পছন্দের ফুল। ফুলগুলো ফিরিয়ে দিতে না চাইলেও মাহিদের থেকে কোনো জিনিস সে নিতে চায় না। আপনার জিনিস আপনার কাছেই রাখুন। তা তো হবে না, এটা তোমার উদ্দেশ্যে কিনেছি আমি, তাই এটা তোমার জিনিস।
মাহির কথাগুলো বলে ফুলের তোড়াটা সুরভির 2 হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। সুরভি ফুলের তোড়াটা ফেলে দিতে গিয়েও পারল না। একেই তার প্রিয় ফুল, আবার তার উপর অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়েছে। তাই সে ফুলগুলোকে নিজের কাছে রেখে দিল। কি রে সুরভি, ফুলগুলো নিয়ে যাবে নাকি? ফেলে দিতে মন চাচ্ছে না। আচ্ছা চল এখন বাসায় যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা চল, একটা রিক্সা নেই, তোকে তোর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি তারপরে বাড়িতে যাব। ওটা হচ্ছে না, তুই আজকে আমার বাড়িতে থাকবি। তুই কিসের বেস্ট ফ্রেন্ড যে আমাকে এই অবস্থায় একা রেখে চলে যাবি? আচ্ছা হয়েছে, তোদের বাড়িতেই যাব, চল সুবিমা। এই তুই আমাকে মা বললি কেন? তোর মতো বুড়ি একটা মেয়ে আমার মেয়ে হয় কি করে? দুজনে একসাথে হেসে দিল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে মাহি। তার মুখে আনন্দের হাসি। তুমি যতই রাগ দেখাও না কেন, তোমার মনে ঠিকই আমার জন্য অনুভূতি আছে। না হলে কখনোই তুমি আমার দেওয়া ফুলের তোড়া গ্রহণ করতে না। কার ভাবনায় মগ্ন হয়ে আছিস মাহি? মাহিদ রুমের দরজার দিকে তাকিয়ে দেখলো আকিব দাঁড়িয়ে আছে। আকিবকে দেখে শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে তাকিয়ে আছে মাহি। মাহিদের এমন অবস্থা দেখে উচ্চ শব্দে হেসে দিল আকিব। মাহিদের পাশে এসে বসে বলল, কিরে চমকে গেলি নাকি? মাহিদ আকিবকে জড়িয়ে ধরে বলল, তুই কখন এসেছিস? আমাকে তো কিছুই জানাই না। আকিব মাহিদের পিঠে একটা কিল দিয়ে বলল, সারপ্রাইজ দিলাম বুঝিস না? অবশ্য এখন আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছে। মাহিদ আকিবকে ছেড়ে বলল, কেন, তোর আবার কি হয়েছে? আরে আমি তো ভাবলাম তোর বিয়ে মিস হয়েছে, তো কি হয়েছে? বৌভাতে জমিয়ে মজা করব, কিন্তু তোদের বাড়িতে আসতেই শুনলাম তুই নাকি বিয়ে করিসনি। কিন্তু বিয়ে না করার কারণটা কি? অনেক কাহিনী আছে আকিব, ধীরে ধীরে জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, তবে আমি এবার একেবারে চলে এসেছি, আর যাব না। ওয়াও, এটা তো গ্রেট নিউজ। তা ওই তানিমার কি খবর? ও কি এখন অমনে আছে? তানিমার নাম শুনতেই মাহিদের মেজাজটা বিগড়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে বলল, ওর নাম আমার সামনে নিস না আকিব, বিরক্ত লাগে আমার। ওকে ব্রো, নিচে চল এখন, ফুফা ফুফির সাথেও একটু গল্প করি। কত বছর পরে আসলাম। তুই যা, আমাকে দেখলে তাদের মুড অফ হয়ে যায়। বুঝতেই তো পারছিস বিয়েটা ভেঙে দিয়েছি এভাবে। আরে চল তো, কিছু হবে না। আকিব জোর করে মাহিদকে নিচে নিয়ে গেল। মনোয়ার সাহেব মাহিদকে উদ্দেশ্য করে বললেন, সারাদিন কি কিছু খাওয়া হয়েছে? শুনলাম সকালে না খেয়ে এই বাড়ি থেকে বের হয়ে গেছো, আর অফিসেও নাকি লাঞ্চ করো নাই। মনোয়ার সাহেবের কথায় আশ্চর্য হয়ে গেল মাহি। তার মুখে হাসি ফুটল। মাহিদকে চুপ থাকতে দেখে মনোয়ার সাহেব আবার বললেন, মুখে কথা নেই কেন? কথা বলা ভুলে গেলে নাকি? মাহিদ আমতা আমতা করে বলল, আজকে সারাদিনে শুধু 2 কাপ কফি খেয়েছি। মনোয়ার সাহেব চোখ রাঙিয়ে মাহিদের দিকে তাকালো। রাবেয়া বেগম সবার জন্য নাস্তা আনতে আনতে বললেন, 2 কাপ কফিতে কি পেট ভরে? তোর এখন এইসব তেলে ভাজা খাওয়ার দরকার নেই। আমার সাথে আয়, আমি ভাত দিতেছি। মাহিদ রাবেয়া বেগমের সাথে ডাইনিং রুমে গেল। বারেয়া বেগম হাত বেড়ে দিয়ে চলে যেতে গেলে মাহিদ রাবেয়া বেগমের হাত টেনে ধরল। রাবেয়া বেগম মাহিদের দিকে ঘুরে তাকালেন। মাহিদ রাবেয়া বেগমকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, মা, সুরভি তোমাদের বৌমা হবে। শুধু আমাকে একটু সময় দেও। সত্যিটা প্রমাণ করতে না পারলে সুরভির আর আমার কখনোই শান্তিময় সংসার হবে না। আর তাছাড়া কেউ একজন চায় না আমাদের বিয়েটা হোক, তাকেও তো খুঁজে বের করতে হবে। কিসের প্রমাণের কথা বলছিস তুই? কি হয়েছে তোর? আর কে চায় না তোর আর সুবি মায়ের বিয়ে হোক? আপাতত যা বললাম সেটাই শুনে রাখো। বাবাকেও বুঝিয়ে বলো। জানোই তো ছোটবেলা থেকেই বাবাকে ভয় পাই। রাবেয়া বেগম মাহিদের কপালে চুমু দিয়ে মৃদু হেসে বললেন,
তুই যে সুরভিকে আমার বৌমা করবি এটা শুনেই খুশি হলাম। তাও যা করবি সাবধানে করিস বাবা। মাহিদের মুখেও হাসি ফুটল। আড়াল থেকে সব কথা শুনে মনোয়ার সাহেবের মুখেও হাসি ফুটল, তবে তার মুখে চিন্তার ছাপ বিদ্যমান। কি খবর তোর সুবি? সুরভি আর নিশা বসে বসে গল্প করছিল, এমন সময় তুষারের কণ্ঠ কানে আসতে দুজনেই সেদিকে তাকিয়ে দেখলো ও দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি ঠিক আছি, একদিনেই ঠিক হয়ে গেলি। নিশা কিছুটা বিরক্তি নিয়ে বলল, তা তুই কি চাস না ও ঠিক থাকুক? দেখ নিশা, আমি তোর সাথে কথা বলতেছি না। আমি যখন এখানে উপস্থিত আছি তখন তো আমি জবাব দিবই। তুষার কিছু বলতে যাবে তার আগেই সুরভি বলল, তোরা দুজনে থাম, আমার ভালো লাগছে না এসব। নিশা মুখ ভিঞ্চি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল। তুষার শান্ত কণ্ঠে বলল, সুবি তোর সাথে আমার জরুরি কিছু কথা ছিল। আমি এখন কোনো জরুরি কথা শোনার মুডে নেই তুষার, যা বলবি করে বলিস। তুষার চোয়াল শক্ত করে চলে গেল। তুষার যেতে নিশা বলল, ওর থেকে দূরে থাকবি তো, ওর হাব ভাব ভালো লাগে না আমার। ওর কথা বাদ দে তো, চল আমরা আমাদের আড্ডায় মেতে উঠি। ম্যাম নিউজটা কি ভাইরাল করে দিব? না, সঠিক সময় ওটার প্রয়োগ করব। এখনো সবটা হাতের মুঠোয় আনার সুযোগ আছে আমার। কথাগুলো বলে অদ্ভুত ভাবে হাসলো তানিমা। ওই ভাইয়া ওঠো, আজকে বিকালে আমরা সবাই পিকনিকে যাব। মাহির চোখ ডলতে ডলতে উঠে বসে বলল, কিসের পিকনিক? ফ্যামিলি পিকনিক? কই, আমি তো কিছু জানতাম না। আর পিকনিকে যাব বিকেলে? তোর এত সকালে ডাকা লাগবে কেন? তোর সাথে সবাই রাগ করেছিলাম বলে তোকে জানানো হয়নি, আর এখন না জানালে প্যাকিং করবি কিভাবে? তাই সকাল সকাল ডাক দিলাম। মাহির মাইশার মাথায় একটা চাটি মেরে বলল, আস্তে, আমার রাগ করবি? আহ, ব্যথা লাগছে আমার। ভালো হয়েছে। মাইশাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মাহির ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে নিচে নামতে মনোয়ার সাহেব মাহিদের সামনে এসে দাঁড়িয়ে বললেন, ওখানে কিন্তু সুরভি মাও থাকবে, তুমি আবার কিছু করে বসো না। সুরভির নাম শুনতেই মাহিদ মুচকি হাসল, যা মনোয়ার সাহেবের চোখ এড়ায়নি। তোমার এই হাসির কারণ কি? বাবা তুমি নিশ্চিত থাকো, আমি কিছুই করব না। মনোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেলে মাহিদের সামনে থেকে চলে গেলেন। মিস সুরভি, আমাদের আবার দেখা হতে চলেছে। অসম্ভব, আমি এই পিকনিকে যাব না। দেখ মা, খালি তো মাহিদ না, বাকি সবাই তো থাকবে। চল মা। আম্মু, তুমি আমাকে এভাবে রাজি করাচ্ছ এই পিকনিকে যেতে? তুমি কি সব ভুলে গেলে? বশির সাহেব এসে সাহেরা বেগমের পাশে দাঁড়িয়ে বললেন, আমরা কেউ কিছু ভুলিনি, তোমার মাও না আর আমিও না। ওখানে গেলে তোমার ভালোই লাগবে। নিশা সুরভির কাঁধে হাত রেখে বলল, আঙ্কেল আন্টি ঠিকই বলতেছেন, চল না সুবি, আমরাও তো যাব। তুষার এসে সুরভির সামনে দাঁড়িয়ে বলল, আমি তো যাব সুবি, আর আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। আমি নিজের খেয়াল রাখতে জানি তুষার, তোর আমাকে নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। সুরভি কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠে চলে যেতে গিয়ে থেমে গেল। তারপরে দীর্ঘশ্বাস ফেলে পিছনে ফিরে বলল, আমি যাব। সুরভির কথায় সবার মুখে হাসি ফুটল। সুরভিও মৃদু হেসে তার রুমের দিকে চলে গেল। তোমাদের হলো, দেরি হয়ে যাচ্ছে তো আমাদের। মাইশা তার ব্যাগ নিয়ে এসে গাড়িতে উঠিয়ে বলল, কি রে ভাইয়া, তোর এত তারা কিসের বলতো? তোর এত কিছু জানতে হবে কেন? আর আকিব কই? আমি এখানে। মাহিদ তার পিছনে তাকিয়ে দেখলো আকিব দাঁড়িয়ে আছে। মাহিদ আকিবের কাছে গিয়ে বলল, কি রে মামা, মামে আসলো না? আরে বলিস না, দুজনের ঝগড়া হয়েছে। মা গিয়েছে নানাবাড়ি আর বাবা গিয়েছে দাদাবাড়ি। আকিবের কথা শুনে মাহিদ আর মাইশা দুজনে হেসে দিল, সঙ্গে আকিবও হেসে দিল। মনোয়ার সাহেব আর রাবেয়া বেগম বাইরে আসতে সবাই একসাথে রওনা দিল।
মাহিদ গাড়ি ড্রাইভ করছে, তার পাশের সিটে আকিব। তবে আকিবের চোখ লুকিং গ্লাসের দিকে। সে সেখান থেকে মাইশাকে দেখতে ব্যস্ত। আমি বুঝলাম না, দুদিনের জন্য এত দূরে যাওয়ার কি দরকার? নিশার কথায় বিরক্ত হয়ে তুষার বলল, তোর এত সমস্যা হলে আসবি কেন? নিশা কিছু বলতে যাবে, তাকে থামিয়ে সুরভি বলল, ও কি তোর কথা শুনে আসবে? এত মেয়েদের কথায় কান না দিয়ে ড্রাইভ কর ঠিকভাবে। আমাকে এত তেজ দেখাচ্ছিস? ওয়েট কর সুবি, একবার তোকে নিজের করে পাই, তখন বুঝবি আমি কে। তুষার কথাগুলো মনে মনে বলল, আল্লাহ আল্লাহ করে এবার যেন একটা গার্লফ্রেন্ড ছুটে যায় আমার। আকিবের দিকে আর চোখে তাকালো মাইশা, যে আকিব লুকিং গ্লাস থেকে ভালোভাবেই দেখতে পেল। মুচকি হেসে কিছুটা নড়েচড়ে বসল। ড্রাইভ করতে করতে গাড়ি জেমে আটকে গেল। পাশের গাড়ির দিকে চোখ পড়তেই মাহিদ দেখতে পেল সেখানে সুরভি বসে আছে। মাহিদের মাথায় দুষ্টু বুদ্ধি আসতে গাড়িতে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে কিছু লিখল। তারপর মাহিদ টিস্যুটা সুরভির দিকে ছুঁড়ে মেরাই গাড়ি টান দিল। এতক্ষণে জেম ছেড়ে দিয়েছে। সুরভির কোলে টিস্যুটা পড়তে সে কিছুটা বিরক্ত হলো। পাশে তাকিয়ে দেখলো সব গাড়ি ছেড়ে দিয়েছে, তাদের গাড়িও চলতে শুরু করেছে। সুরভি টিস্যুটা ফেলে দিবে হঠাৎ লক্ষ্য করলো তাতে কিছু লেখা আছে। সুরভি না চাইতেও টিস্যুটা খুলে দেখলো সেখানে লেখা, এই যে সুন্দরীত্মা, আর কত সুন্দরী হবে তুমি। এরপরে তো আমি পাগলি হয়ে যাব। সুরভি বেশ অবাক হলো। নিশা ব্যাপারটা খেয়াল করে বলল, কিরে টিস্যুতে এত কি দেখছিস? সুরভি তার নিশার দিকে এগিয়ে দিল। নিশা সেটা করে হাসি দিয়ে বলল, বাহ, গাড়িতে বসেও লাভ লেটার পাচ্ছিস। তুষার নিশার কথা শুনতে পেয়ে বলল, কিসের লাভ লেটার? সেটা তোর না জানলেও চলবে। নিশা, আমি তোর সাথে কথা বলছি না। আমারও তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। তুষার আর কিছু না বলে ড্রাইভ করায় মন দিল। সবাই গিয়ে পিকনিক স্পটে পৌঁছালে। সুরভি আর নিশা চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। ঠিকই বলেছিস সুবি। আচ্ছা চল এখন রুমের দিকে যাই, অনেক টায়ার্ড লাগছে। তুই যা, আমি আসতেছি। ওই তুষারের সাথে আমার হিসাব বাকি আছে। সুরভি আর কিছু না বলে নিঃশব্দে হেসে চলে গেল। সুরভি আশেপাশে দেখতে দেখতে হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে তার সামলাতে না পেরে পড়ে যেতে গেলে কেউ তাকে ধরে ফেলল। কিছুটা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে। চোখ খুলে আবিষ্কার করলো তাকে মাহিদ ধরে আছে। সুরভি চোখ খুলতেই মাহিদ তাকে সোজা করে দাঁড়া করিয়ে দিয়ে বলল, সামনের দিকে তাকিয়ে হাঁটা উচিত তোমার, এরপরের থেকে হাঁটবো। সুরভি চলে যেতে গেলে মাহিদ বলল, আমার সাথে কি একটু কথা বলা যায় না? সুরভি পিছনে ফিরে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে তো সারা জীবনের কথা বলার সঙ্গী বানাতে চেয়েছিলাম, আপনারই তো হওয়ার ইচ্ছা ছিল না। মাহিদকে কিছু বলার সুযোগ না দিয়ে সুরভি চলে গেল। তুমি যদি সবটা জানতে তাহলে কখনোই আমাকে এমন ভুল বুঝতে না সুরভি। তুই এখানে কি করছিস নিশা? তুই আমার সাথে এমন বিহেভ করিস কেন, আগে সেটা বল তুষার। দেখ, তোর এইসব কথা শোনার আমার এখন ইচ্ছা নাই, কিন্তু তোকে শুনতে হবে। তোর এত সাহস হয় কিভাবে আমার সাথে এমন ব্যবহার করার? তা তুই কি এখন ভালোভাবে কথা বলতেছিস আমার সাথে? তোর মতো বেয়াদব ছেলের সাথে ভালোভাবে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। এরপরে থেকে আমার সাথে খারাপ ব্যবহার করলে তোর খবর আছে। কথাগুলো বলে হনহন করে হেঁটে চলে গেল নিশা। তুষার হতবাক হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে কি পাগল নাকি? এত ওর কথা ভেবে সময় নষ্ট করলে চলবে না। আমার কাজটা আগে শেষ করতে হবে। আমার কপাল যে কি পরিমাণ খারাপ, তোকে কি আর বলবো। কেন রে আকিব, তোর আবার কি হলো? একটা মেয়েকে প্রচন্ড ভালো লাগে, কিন্তু সে তো আমাকে পাত্তাই দেয় না রে ভাই। এই একই কষ্টে তো আমিও ভুগছি ভাই। তোকে আর কি বলে সান্ত্বনা দেব? আমি থাকতে তোমার কিসের কষ্ট মাই? চেনা কণ্ঠ কানে আসতেই পিছনে ঘুরে তাকালো মাই।
তানিমাকে দেখে এক প্রকার চমকে গিয়ে উঠে দাঁড়ালো সে। তানিমা মুচকি হেসে মাহিদের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমাকে দেখে এত চমকে গেলে? আহারে, তোমার চায়ের আড্ডাটা নষ্ট করে দিলাম। মাহিদ চোয়াল শক্ত করে বলল, তুই এখানে কি করছিস তানিমা? আমি না আসলে চলে নাকি? তুমি যেখানে আমি তো সেখানেই থাকবো। মাহিদের রাগ চরম পর্যায়ে চলে গিয়েছে। সে কি করবে বুঝতে না পেরে রুমের দিকে হেঁটে চলে গেল। মাহিদকে এভাবে রেগে চলে যেতে দেখে আকিবও তার পিছনে গেল। মাহিদ রুমে এসে হাত মুক্ত করে বসে আছে। আকিব এসে মাহিদের পাশে বসে বলল, রিল্যাক্স মাহিদ, এতটা রেগে যাস না। কিভাবে রিল্যাক্সে থাকি বল? একটু শান্তির জন্য এখানে এসেছিলাম, কিন্তু সেই অশান্তি এখানে এসে হাজির। ওকে কি ফুপা ফুপি বলেছে নাকি? জানি না আমি। বিরক্ত লাগছে আমার। আচ্ছা চল বাইরে গিয়ে চারপাশটা ঘুরে আসি। মাহিদ যেতে না চাইলেও আকিবের জোড়াজুড়িতে তার সাথে যেতে রাজি হলো। আচ্ছা সুবি, তুই কি কিছুই বুঝিস না? সুরভি রুম থেকে বের হয়ে সাহেরা বেগমের রুমে যাওয়ার সময় হঠাৎ তুষার এই প্রশ্ন তার দিকে ছুড়ে মারল। সুরভি অবাক হয়ে বলল, তুই কি বোঝার কথা বলছিস তুষার? সুবি, আমি তোকে ভালোবাসি। হোয়াট? সুরভি কিছুটা উচ্চস্বরে বলল। তুষার নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ আমি তোকে খুব ভালোবাসি, তবে এতদিন বলতে পারি। তারপরে তো কাকা হঠাৎ তোর বিয়ে ঠিক করে ফেলল। আমি অনেক কষ্ট পেয়েছিলাম জানিস, তাও ভাবলাম হয়তো এতে তুই সুখে থাকবি, তাই হাসি মুখে সব মেনে নেই। যখন জানতে পারলাম মাহিদ ভাইয়া এমন কিছু করেছে তখন খুবই রাগ হয়েছিল, আবার খুশিও হয়েছিলাম। তোকে পাওয়ার দ্বিতীয়বার সুযোগ পেলাম বলে। আমি আর তোকে দ্বিতীয়বার হারাতে চাই না, তাই তোকে আজ সবকিছু বলে দিলাম। সুরভি অবাক হয়ে তুষারের দিকে তাকিয়ে আছে। সে সবসময় তুষারকে নিজের ভাইয়ের চোখে দেখে এসেছে। সে কখনো ভাবতেই পারেনি তুষার তাকে নিয়ে এমন কিছু ভাবে। সুরভিকে চুপ করে থাকতে দেখে তুষার বলল, সুবি, তোকে আমি ভাবার সময় দিচ্ছি, ভেবে আমাকে জানিয়ে দিস। তোর উত্তরের অপেক্ষায় থাকবো। কিছুটা দূর থেকে সবকিছুই শুনতে ছিল মাহিদ। রাগে তার চোয়াল শক্ত হয়ে গিয়েছে। আকিব মাহিদের কাঁধে হাত দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে। মাহিদ আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সে এসে সুরভির হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে গেল। তুষার তাদের পিছনে যেতে গেলে আকিব তাকে বাধা দেয়। তুষারের কথার প্রেক্ষিতে সুরভি কিছু বলতে যাবে তার আগেই মাহিদ এমন কাণ্ড ঘটাল। সুরভি হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু মাহিদ তো ছাড়ার পাত্র নয়। মিস্টার মাহিদ, আমার হাত ছাড়ুন। মাহিদ নিশ্চুপ। সে সুরভিকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেল। সুরভি অগ্নিদৃষ্টিতে মাহিদের দিকে তাকালো। মাহিদ নিজেকে কিছুটা শান্ত করে বলল, তুষারের সাথে এত কিসের কথা তোমার? সেটা জানার অধিকার আপনার নেই। এই অধিকার যদি কারো থেকে থাকে সেটা একমাত্র আমার আছে। মিস্টার মাহিদ, আপনার এইসব হেয়ালি বাদ দেন। আপনি নিজেই সেদিন বিয়ে না করে চলে গিয়েছিলেন। এখন আমি কার সাথে কথা বলি না বলি সেটা নিয়ে আপনার এত কিসের মাথা ব্যথা? মাহিদ নিজেকে কিছুটা শান্ত করে বলল, আমি তোমার পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারি না। ওই তুষারকে তো একদমই না। কেন? আপনার কিসের সমস্যা? কিসের সমস্যা সেটা কিছুদিন পরেই জানতে পারবে। এরপরে থেকে যেন তোমার আশেপাশে ওই ছেলেকে না দেখি আমি। মাহিদ কথাগুলো বলে সুরভির সামনে থেকে চলে গেল। সুরভি মাহিদের চলে যাওয়া দেখতে দেখতে বলল, এই লোক এত অদ্ভুত কেন? তবে উনি যখন তুষারকে পছন্দ করেন না তাহলে তো আমার ওনার সাথে উল্টো গেম খেলতেই হবে। মাহিদ রাবেয়া বেগমের রুমে গিয়ে ওনার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। কি হয়েছে বাবা তোর? সুরভি আমাকে শুধু ভুলই বুঝে গেল মা। তুই যদি ওকে কারণটা না জানাস তাহলে তো ভুল বুঝবি। প্রমাণ না পাওয়া পর্যন্ত তো আমি কাউকে এই কারণ জানাতে পারবো না। রাবেয়া বেগম মাহিদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাইশা এসে তাদেরকে দেখে বলল, সব আদর শুধু ছেলের জন্য।
মেয়ের জন্য তো কিছুই নেই। মাহিদ উঠে বসে ভ্রুজোড়া কুঁচকে বলল, দেখছো মা, তোমার মেয়ের কি পরিমাণ হিংসা। মাইশা গিয়ে রাবেয়া বেগমকে জড়িয়ে ধরে বলল, মায়ের আদরের ব্যাপারে কোনো ছাড় নেই। মাহিদ মাইশার কথা শুনে হাসল। রাবেয়া বেগম দুই ছেলে মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমি আমার দুই ছেলে মেয়েকে সমান ভালোবাসি, তাই তোরা আর এই নিয়ে ঝগড়া করিস না। মাহিদ আর মাইশা দুজনেই হেসে দিল। কি রে সুবি, কোথায় ছিলি এতক্ষণ? আচ্ছা নিশু, তোর কখনো মনে হয়েছে যে তুষার আমাকে ভালোবাসে? সে তো আমার কতবারই মনে হয়েছে। হঠাৎ এই প্রশ্ন করছিস যে? ও আমাকে আজ প্রপোজ করেছে। তুষার সুরভিকে প্রপোজ করেছে শুনে নিশার কিছুটা খারাপ লাগলো। তাও সে নিজেকে সামলে মৃদু হেসে বলল, তা রাজি হয়ে যা, তোর তো কাজিনি হয়। কাজিনের সাথে বিয়ে হলে তো ভালোই হবে। এমন কিছু কখনোই সম্ভব না। আমি শুধু আমার ভাই ভেবে এসেছি। তবে এটা কাজে লাগানো যাবে এক বিষয়ে। কোন বিষয়? আমাকে বিয়ে করলো না কিন্তু আমার পিছনে ঘুরে বেড়াননি মাহিদ, আর আমার আশেপাশে তুষারকে সহ্য করতে পারে না। তাই আমি ভাবলাম ওনার সামনে বলবো যে তুষার আমার বয়ফ্রেন্ড। তাহলে হয়তো উনি আমার পিছু ছাড়বেন। বিয়ে করলো না, তাহলে পিছনে ঘুরে কেন তোর? জানি না আমি। উনার মাথায় কি চলে কে জানে। তোর উনার সাথে কথা বলা উচিত ছবি। হয়তো এমন কিছু আছে যার কারণে উনি সেদিন তোকে বিয়ে না করে চলে গিয়েছিলেন। উনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার। আচ্ছা ঠিক আছে, রেগে যাস না। চল না রে, বাইরে গিয়ে ঘুরে আসি। চারিপাশে কত সুন্দর পরিবেশ। আচ্ছা চল। সুরভি আর নিশা বাইরে ঘুরতে বের হলো। দুজনে হাঁটছে আর গল্প করছে। আচ্ছা নিশা, একটা সত্যি কথা বলতো, আমি তোকে আবার কবে মিথ্যা বললাম? বলিস না। তবে আমার থেকে তো কিছু একটা লুকাচ্ছিস। কি লুকাচ্ছি? তুই কি তুষারকে ভালোবাসিস? সুরভির কথা চমকে গেল নিশা। আমদা আমদা করে বলল, কি কিশোর সব বল বলছিস তুই? দেখ, আমাকে সত্যি কথাটা বলে দে। আমি যখন বললাম তুষার আমাকে প্রপোজ করেছে তখন তোর মুখ দেখেই বোঝা গেছে যে তুই কষ্ট পেয়েছিস। নিশা কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না রে, হয়তো ভালোবাসি আবার না। ও আমার সাথে বাজে ব্যবহার করলে আমার খারাপ লাগে। ওর প্রতি রাগের কারণে হয়তো ভালোবাসি কিনা সেটা বুঝতে পারি না। তবে হ্যাঁ, তোকে প্রপোজ করার কথাটা শুনে সত্যি আমার খারাপ লেগেছে। বুঝেছি। আচ্ছা এখন চল দেখি গিয়ে রান্না কত দূর। ভালোই রাত হয়ে গিয়েছে। বাবুর্চিরা রান্না করছে। মাহিদ আর আকিব বসে বসে গল্প করছে, তবে তার চোখ সুরভিকে খুঁজছে। কিরে মাহিদ, তুই কাকে খুঁজছিস? সুরভিকে। সবাই আছে, তবে ওকে কোথাও দেখতে পাচ্ছি না। তোর ব্যাপারটা বলতো। বিয়েটা তুই নিজেই ভাঙলি, আবার এখন নিজেই সুরভিকে খুঁজছিস। কতটা কষ্ট নিয়ে যে বিয়েটা ভেঙেছি তা যদি তুই জানতি তাহলে তো হতোই। জানতেই তো যাচ্ছি। এইসব বাদ দে এখন। চল তো দেখে আসি সুরভি কোথায়। মাহিদ উঠে হাঁটা শুরু করলো। আকিবও তার পিছনে গেল। সুবি, আমাদের একা বের হওয়া ঠিক হয়নি। রাস্তাঘাট কেমন নিঝুম হয়ে গিয়েছে। ঠিকই বলেছিস নিশু। হঠাৎ করে কিছু ছেলে এসে সুরভি আর নিশাকে ঘিরে দাঁড়ালো। কি গো সুন্দরীরা, এত রাতে একা পথে এখানে কি করছো? নিশা ভয় সুরভির হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, সুবি এখন কি করব? সুরভি কিছুটা জোর গলায় বলল, কারা আপনারা? আমাদের পথ ধরে দাঁড়িয়েছেন কেন? আমাদের যেতে দেন। আমাদের খাঁচায় একবার আটকালে ছাড়া পাওয়া এত সহজ না সুন্দরী। মাহিদার আকিব হাঁটতে হাঁটতে দেখতে পেল সুরভি আর নিশাকে কিছু ছেলে ঘিরে দাঁড়িয়ে আছে। আকিব, তাড়াতাড়ি চল, না হলে ওদের কোনো বিপদ হয়ে যাবে। ছেলেটা যেই সুরভির হাত ধরতে যাবে তার আগে গিয়ে মাহিদ ছেলেটার গলা টেনে ধরল। ছেলেটা চোখ রাঙিয়ে বলল, কে রে তুই? তোর আজায়।
এই বলে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারল। সবগুলো ছেলেকে মাহিদ আর আকিব মিলে ইচ্ছা মতো মারল। ছেলেগুলো দৌড়ে পালিয়ে গিয়েছে। মাহিদ হাবাতে হাবাতে বলল, এত রাতে এখানে এসেছো কেন তোমরা? সুরভি গম্ভীর কণ্ঠে বলল, আমাদের বাঁচানোর জন্য আপনাদের থ্যাঙ্কস, কিন্তু আমরা এখানে কেন এসেছি সেটা আপনার না জানলেও চলবে। সুরভি চলে যেতে গেলে মাহিদ বলল, সুরভি, আমাকে এতটাও খারাপ ভেবো না। সবকিছুর পিছনেই কোনো না কোনো কারণ থাকে, আগে সেই কারণের সন্ধান করা উচিত। মাহিদের কথাগুলো শুনে সুরভির কেমন যেন ফিল হলো। সে কিছুক্ষণ চুপ করে থেকে নিশাকে নিয়ে চলে গেল। মাহিদ আর আকিবও তাদের পিছনে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই আড্ডা দিচ্ছে। মাহিদের চোখ সুরভির দিকে। মাহিদ এভাবে তাকিয়ে আছে দেখে সুরভির কিছুটা অস্বস্তি হচ্ছে। হঠাৎ করে তানিমা এসে মাহিদের পাশে বসে তার হাত ধরল। মাহিদ তানিমার হাতটা এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কি সমস্যা তোর? আমার পাশে এসে বসেছিস কেন? তোমাকে ছাড়া দূরে থাকতে ভালো লাগে না আমার। এইসব অভিনয় বাদ দে। আজ সুরভি আর আমার মাঝে এত দূরত্ব শুধুমাত্র তোর আর রইল। এটুকু বলে মাহিদ থেমে গেল। তানিমা ভাবান্বিত ভঙ্গিতে বলল, কোন লোক? তা তো না জানলেও চলবে। মাহিদ বসা থেকে উঠে চলে গেল। এতক্ষণ ধরে সবটা লক্ষ্য করছিল সুরভি। তার কেন জানি রাগ হচ্ছে খুব। সুরভি। করিডোর দিয়ে হাঁটতে গিয়ে মাহিদের ডাকে দাঁড়িয়ে পড়ল সুরভি। পিছনে ফিরতেই মাহিদ 2 কদমে গিয়ে এসে সুরভির সামনাসামনি দাঁড়ালো। ডেকেছেন কেন আমায়? আপনি আপনার ওই বোনের কাছে যান। আজকে তো আমার কাছে পরিষ্কার হয়েই গেল আপনি বিয়েটা কেন ভেঙেছিলেন। মাহিদ কিছুক্ষণ সুরভির দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারলো তানিমা যখন তার পাশে এসে বসেছিল সেটা সুরভি দেখেছে। মাহিদ মুচকি হেসে বলল, ভালোই তো নজর রাখো আমার দিকে দেখছি। আপনার দিকে নজর রাখতে আমার ভয় গেছে। সুরভি চলে যেতে গেলে মাহিদ এক প্রকার দৌড়ে সুরভির সামনে গিয়ে দাঁড়ালো। সুরভি বিরক্ত হয়ে বলল, আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? তানিমার কারণে আমি কখনোই বিয়েটা ভাঙতাম না। এই বিয়েটা ভেঙেছি শুধুমাত্র তোমার ভালোর জন্য। আমি যদি সেদিন তোমাকে বিয়েটা করতাম আজ হয়তো তোমাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেতাম না। মাহিদের চোখের কোণে পানি এসে জমেছে। তাও সে মুচকি হেসে চলে গেল। সুরভি অবাক হয়ে মাহিদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি বলে গেলেন এইসব মিস্টার মাহি? কি এমন কারণ আছে বিয়ে ভাঙার পিছনে? এই সুবিধ, তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নিশার কথায় ধ্যান ভাঙল সুরভি। সে মাহিদের বলা কথাগুলো নিশাকে না বলে বলল, এমনি ঘুম আসছিল না তাই করিডোর দিয়ে হাঁটছিলাম। আচ্ছা বুঝেছি, চল রুমে যাই। ঘুম চল। বিছানায় শুয়ে মাহিদের বলা কথাগুলো ভাবছে সুরভি। এই কথার মাঝে যে কোনো রহস্য লুকিয়ে আছে তা বেশ বুঝতে পারছে সে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই ঘুম চলে আসলো তার। সবাই যার যার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সুরভি কি সিদ্ধান্ত নিলি বিষয়টা নিয়ে? তুষারের কথায় সুরভি চুপ হয়ে গেল। কারণ এই বিষয় নিয়ে ভেবে দেখার তো প্রশ্নই আসে। সুরভিকে চুপ থাকতে দেখে তুষার বলল, কি হলো? কিছু বলছিস না কেন? আসলে তুষার। সুরভিকে কিছু বলার সুযোগ না দিয়ে তুষার তার 2 কাঁধে হাত রেখে তাকে কিছুটা ঝাঁকিয়ে উচ্চস্বরে বলল, তুই এই বিষয় নিয়ে কিছু ভাবিসনি তাই না? কেন আমাকে নিয়ে কিসের এত সমস্যা? আমাকে কি ভালোবাসা যায় না? সুরভি কিছু বলার আগেই মাহিদ এসে ঠাস করে তুষারের গালে একটা থাপ্পড় মারল। সে এতক্ষণ দাঁড়িয়ে সবটাই দেখছিল। মাহিদ তুষারের গলা চেপে ধরে বলল, তোর সাহস হয় কি করে ওকে স্পর্শ করার? ছাড়ুন আমাকে। আপনার এত সাহস আমাকে থাপ্পড় মারে? আরো মারবো তোকে। তুই সুরভিকে স্পর্শ করলি কেন? সুরভি মাহিদকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পারছে না। সুরভি আর না পেরে ঠাস করে মাহিদের গালে একটা চড় মারল। মাহিদ গালে হাত দিয়ে সুরভির দিকে তাকালো।
আপনার সাহস হয় কি করে তুষারকে থাপ্পড় মারার? ও আমার বয়ফ্রেন্ড হয়। এরপরে থেকে ভুলে ওর গায়ে হাত দেওয়ার সাহস করবেন না। মাহিদ অবাক হয়ে বলল, ও তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ। তুমি মজা করছো আমার সাথে? আপনার সাথে মজা করার কোনো কারণ নেই মিস্টার মাহিদ। ও আমাকে ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি। মাহিদ কিছুক্ষণ চুপ থেকে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, একটু ওয়েট করতে পারলে না আমার জন্য সুরভি? পাশে থেকে তুষার বলল, এসব ঢং বাদ দিয়ে যান এখান থেকে। ও বলল না ও আমাকে ভালোবাসে। মাহিদ চোখ রাঙিয়ে তুষারের দিকে তাকালো। তুষার শুকনো ঢোক গিলে সেখান থেকে চলে গেল। সুরভি চুপ করে দাঁড়িয়ে আছে দেখে মাহিদ বলল, কিছু বলছো না যে? যা বলার তা তো বলেই দিলাম। একটা জিনিস কি জানো সুরভি? নিজের ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসছে এটা দেখার মতো জঘন্য অনুভূতি আর কোনোটা হতে পারে না। মাহিদ কথাগুলো বলে সুরভির সামনে থেকে চলে গেল। সুরভি অবাক হয়ে বলল, মিস্টার মাহিদ আমাকে ভালোবাসে? গাড়িতে উঠতে গেলে মনোয়ার সাহেব এসে মাহিদের সামনে দাঁড়ায়। কি হয়েছে বাবা? তুমি তুষারকে কেন চড় মেরেছ? মাহিদ তার পাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে তুষার দাঁড়িয়ে আছে। মাহিদ চোয়াল শক্ত করে বলল, চড় মেরেছি, বেশ করেছি। মনোয়ার সাহেবকে কিছু বলার সুযোগ না দিয়ে মাহিদ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলো। আকিব মাহিদের চোখ মুখ দেখে বলল, মাহিদ তুই কি ঠিক আছিস? তোর ভালো না লাগলে আমি ড্রাইভ করি। আমি ঠিক আছি। তুষার ড্রাইভ করছে আর মুচকি মুচকি হাসছে। সে আজ বেশ খুশি সুরভি তার জালে ফেসে গেছে। গাড়ির সিটে হেলান দিয়ে মাহিদের বলা কথাগুলো ভাবছে সুরভি। হঠাৎ করে তার মনে হলো সে তো মাহিদের সামনে বলেছে তুষার তার বয়ফ্রেন্ড আর তুষারও সেখানে উপস্থিত ছিল। সুরভি সোজা হয়ে বসে বলল, তুষার আমি মিস্টার মাহিদের সামনে যে কথাগুলো বলেছি সেগুলো আবার সত্যি ভেবে বসিস না। তুষার গাড়ি চালাতে চালাতে হঠাৎ ব্রেক কষল, যার কারণে সবাই কিছুটা ধাক্কা খেল। তুষার তীক্ষ্ণ দৃষ্টিতে সুরভির দিকে তাকিয়ে বলল, কি বললি তুই? তুই ওইসব মিথ্যা বলেছিস। সুরভি কিছু বলার আগেই নিশা বলল, ওই তুই কি পাগল নাকি? এভাবে কেউ ব্রেক কষে? তুই চুপ থাক নিশা। সুরভি তুই কি বললি আবার বল। সুরভি কিছুটা বিরক্ত হয়ে বলল, এক কথা কতবার বলবো? আমি তোকে ভালোবাসি না তুষার। আমি ওইসব শুধুমাত্র মাহিদের সামনে বলেছি যাতে উনি আমার থেকে দূরে থাকে। তুষার আর কিছু বলল না। সে চোয়াল শক্ত করে গাড়ি চালানো শুরু করলো। মাহিদ বাড়িতে এসে তার রুমে বসে আছে মোবাইলটা হাতে নিয়ে। সেখানে সুরভির ছবি দেখতে ব্যস্ত সে। ছবিটা আলতো করে ছুঁয়ে বলল, এমনটা কেন করলে সুরভি? তুমি কি আমাকে এক বিন্দুও ভালোবাসোনি? তবে কেন যেন তোমার বলা কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে না। ভাইয়া দরজাটা খোল। কত রাতে হয়ে গেছে? খাবি কখন তুই? দরজা বাইরে থেকে কথাগুলো বলল মাইশা। মাহিদ নিজেকে কিছুটা স্বাভাবিক করে দরজাটা খুলে বলল, আমি কিছু খাবো না। সবাই তোর জন্য ওয়েট করছে ভাইয়া। কি এখনো কেউ খায়নি? না। মাহিদ দীর্ঘশ্বাস ফেলে মাইশার সাথে নিচে গেল। নিচে গিয়ে দেখলো আকিবও উপস্থিত সেখানে। আকিব তুই কখন আসলি? আঙ্কেল আমাকে কল করে আসতে বলল। আমি তো রুমেই যাচ্ছিলাম কিন্তু আমাকে জোর করে খেতে বসিয়ে দিয়েছে। মাহিদ মৃদু হেসে আকিবের পাশে বসে বলল, ভালোই হয়েছে, বেশি করে খা। তোমার কি হয়েছে মাহিদ? মনোয়ার সাহেবের কথায় মাহিদ কিছুটা অস্বস্তিতে পড়ল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছুই হয়নি বাবা, এমনি শরীরটা ভালো লাগছিল না। আকিব আজকে তোমার সাথেই থাকবে। মাহিদ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তারপরে সবাই একসাথে খেয়ে নিল। সবাই খাওয়া শেষ হতে যার যার মতো রুমে চলে গেল। মাহিদ তার রুমে গিয়ে দেখলো পানির বোতল খালি। আকিব তুই থাক, আমি বোতলে পানি ভরে নিয়ে আসি। আচ্ছা যা। মাহিদ নিচে যেতেই দেখলো রাবেয়া বেগম বোতলে পানি ভরছে।
মাহিদের হাতে পানির বোতল দেখতে সেটা নিয়ে তিনি পানি ভরতে শুরু করলেন। হঠাৎ করে তিনি বললেন, সুরভির সাথে ঝগড়া হয়েছে তাই না? মাহিদ অবাক হয়ে রাবেয়া বেগমের দিকে তাকাল, কারণ রাবেয়া বেগমের তো কিছু জানার কথা না। রাবেয়া বেগম বোতলে পানি ভরা শেষ করে মাহিদের কাঁধে হাত রেখে বলল, কি ভাবছিস আমি জেনেছি কিভাবে? মা সন্তানের মুখ দেখলেই সব বুঝতে পারে বাবা। মাহিদ রাবেয়া বেগমকে জড়িয়ে ধরে বলল, মা সুরভি তুষারকে ভালোবাসে। তোকে কে বলল? ও নিজেই বলেছে আমাকে। রাবেয়া বেগম মাহিদকে তার সামনে দাঁড়া করিয়ে বললেন, দেখ বাবা, তুই সেদিন ওভাবে বিয়েটা ভেঙেছিলি, হয়তো সেই কারণেই ও তোকে এই কথা বলেছে। কারণ আমার জানা মতে সুরভি তুষারকে নিজের ভাইয়ের চোখেই দেখে। 2 দিনে তো আর সম্পর্ক পাল্টে যায় না, তাই না? রাবেয়া বেগম কথাগুলো বলে মৃদু হেসে চলে গেলেন। আসলেই তো, ও হয়তো আমাকে মিথ্যা বলেছে। আমারও ওর কথাগুলো বিশ্বাস হচ্ছিল না। মা, তুমি আমার সব সমস্যার মুশকিল আসান। মাহিদের কথা শুনে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উচ্চস্বরে হেসে দিলেন রাবেয়া বেগম। সুরভি তার রুমের বেগুনিতে দাঁড়িয়ে চাঁদ দেখতে ব্যস্ত। তার মাথায় শুধু মাহিদের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মিস্টার মাহিদ যদি আমাকে ভালোই বাসেন তাহলে সেদিন বিয়েটা কেন ভাঙলেন? আমার মাথায় তো কিছুই আসছে না। আমি ওনার সামনে তুষারকে নিজের বয়ফ্রেন্ড বলে কোনো ভুল করলাম না তো? হঠাৎ করে সুরভির চোখে টর্চ লাইটের আলো পড়তে সে নিচের দিকে তাকালো। সে নিচে তাকাতেই হতবাক হয়ে গেল, কারণ তার বাড়ির নিচে মাহিদ দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতে বেশ ভালোভাবেই মাহিদের মুখ দেখা যাচ্ছে। সুরভি নিচে তাকাতেই মাহিদ হাত নাড়ল। উনি এখানে কি করছেন? এই লোকের কি সমস্যা? মাহিদ আবার হাত নাড়িয়ে সুরভিকে নিচে নামতে ইশারা করল। সুরভি চোখ রাঙিয়ে মাথা নাড়িয়ে নিষেধ করল। মাহিদ 2 হাত জুড়ে প্লিজ বলার ভঙ্গি করলে সুরভির কিছুটা খারাপ লাগে। তারপরে সে হাত দিয়ে ইশারা করে সে নিচে নামছে। মাহিদের মুখে হাসি ফুটল। সুরভি নিচে এসে মাহিদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকালে তো আমারও ভয় করে, তাই না? আপনি এত রাতে এখানে কি করছেন মিস্টার মাহিদ? মিস্টার মাহিদ না, শুধু মাহিদ বলো না প্লিজ। দেখুন, আমি যা জিজ্ঞেস করেছি সেটা বলুন। একটু আগে প্লিজ বলায় তো নিচে নামলে, তাহলে এখনো শুধু মাহিদ বলে ডাকো না। সুরভি কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে। আপনি এখানে কি করছেন মাহিদ? আপনি না বলে তুমি। এটুকু বলে মাহিদ থেমে গেল, কারণ সুরভি চোখ রাঙিয়ে তার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকাতে হবে না, পুরোটা তো বলিনি। আপনি কি এই রাতের বেলা মজা করতে এসেছেন এখানে? না, তোমাকে একটা কথা জানাতে এসেছি, আর একটা জিনিসও দিতে এসেছি। কি কথা? আর কি জিনিস দিবেন? তোমাকে এটাই জানাতে এসেছি যে তুমি যে সকালে আমাকে বললে তুষার তোমার বয়ফ্রেন্ড, এটা আমি বিশ্বাস করিনি। আর যেটা দিতে এসেছি। মাহিদ এটুকু বলে সুরভি দিকে একটা প্যাকেট এগিয়ে দিল। সুরভি অবাক হয়ে বলল, এতে কি আছে? মাহিদ জোর করে সুরভিকে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল, আমি গেলে খুলে দেখো। আর হ্যাঁ, এরপরে থেকে আমাকে আর কোনো মিথ্যা কথা বলো না। তোমার এই একটা মিথ্যা কথার জন্য আমাকে তীব্র যন্ত্রণা সহ্য করতে হয় সুরভি। আর যে তীব্র যন্ত্রণা আমি সহ্য করছি তার কি হবে? সুরভির কথায় মাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, একটু সময় দেও, সবটা জানতে পারবে। শুধুমাত্র আমার উপর একটু বিশ্বাস রেখো। তা আপনার আমার কথা বিশ্বাস না করার কারণ কি? তোমার কথাগুলো কেন যেন বিশ্বাস হচ্ছিল না। তবে মা যখন বলল তুমি ওগুলো আমাকে মিথ্যাও বলতে পারো, তখন আমি একদম শিওর হয়ে গেলাম। আসলেই তুমি মিথ্যা বলতে পারো? হ্যাঁ, আমি মিথ্যাই বলেছিলাম, কারণ আমি আপনার থেকে দূরে থাকতে চাই। সেটা তো হওয়ার নয়। আর হ্যাঁ, এখন বাসায় যাও। অনেক রাত হয়েছে তো, আমাদের কেউ দেখলে তোমাকেই আবার কথা শুনতে হবে। আর আমার শুনতে হবে তোমার থেকে কথা। সুরভি মাহিদের দিকে চোখ রাঙিয়ে তাকালে মাহিদ হেসে দিল। সুরভি আর কিছু না বলে বাড়ির ভিতরে চলে গেল।
মাহিদ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলো। সুরভি তার রুমে এসে প্যাকেটটা খুলে দেখলো সেখানে একটা ফটো ফ্রেম আর তাতে তার ছবি আঁকা, যা দেখে সুরভি অবাক হয়ে গেল। কি সুন্দর আর্ট! কে এঁকেছে আমার ছবি এত সুন্দর করে? মাহিদ, তুই কি কাল রাতে কোথাও গেছিলি? কেন হঠাৎ এই প্রশ্ন করছিস জ্যাকি? না, দেখলাম তুই অনেক রাতে রুমে ঢুকলি হাতে গাড়ির চাবি নিয়ে। আমি ঘুমের চোখে থাকায় আর উঠতে পারিনি। সুরভির সাথে দেখা করতে গিয়েছিলাম। বাহ, তুই তো একদম নাম্বার ওয়ান প্রেমিক হয়ে যাবে দেখছি। আকিবের কথায় মাহিদ হেসে দিল। দুজনে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বের হলো। মাহিদ, তুই বরং অফিসে যা, আমার একটা জরুরি কাজ আছে। তোর আবার কিসের কাজ? তুই তো এখনো মামার বিজনেসে জয়েন করিসনি। এমনি একটু কাজ আছে, তুই যা। আচ্ছা থাক তাহলে। মাহিদ গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হল। অফিসে গিয়ে কেবিনে যেতেই তার মেজাজ গরম হয়ে গেল, কারণ সেখানে তানিমা বসে আছে। তুই এখানে কি করছিস তানিমা? তোমার সাথে দেখা করতে আসলাম। তুই এত নির্লজ্জ কিসের জন্য? তুই জানিস আমি তোকে পছন্দ করি না, তাও তুই এভাবে আমাকে বিরক্ত করছিস। তোমাকে তো আমি ছাড়বো না মাহিদ, কারণ আমি তোমাকে ভালোবাসি। মাহিদ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে তানিমার গালে একটা চড় মারল। তানিমা গালে হাত দিয়ে উচ্চস্বরে হাসছে, যা মাহিদের অত্যন্ত বিরক্ত লাগছে। জাস্ট স্টপ ইট তানিমা। কেন? আমার হাসি শুনতে ভালো লাগছে না? তুই আসলেই একটা সাইকো। নিজের মাথার চিকিৎসা করা আগে। হ্যাঁ, আমি সাইকো, শুধু তোমার জন্য। তুমি ওই সুরভির পিছনে কেন পড়ে আছো? আমি যে এতটা ভালোবাসি তোমায় তা তোমার চোখে পড়ে না? তোর এইসব ভালোবাসার কথা রাখো। যে ভালোবাসে সে কখনো তার ভালোবাসার মানুষের জন্য বিষাক্ত হতে পারে না। তুই আমার জন্য কতটা বিষাক্ত সেটা শুধুমাত্র আমি জানি। মাহিদের কথায় ফের উচ্চস্বরে হেসে উঠে তানিমা। এই হাসির স্বর বেশ বিরক্ত লাগছে মাহিদের কাছে। মাহিদ গম্ভীর কণ্ঠে বলল, তানিমা, তুই কি এখান থেকে যাবি নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব? তুমি কিছুই বুঝতেছ না মাহিদ। আমি শুধু বিষাক্ত না, তার সাথে ভয়ঙ্কর। তানিমা কথাগুলো বলে রহস্যময় হাসি দিয়ে চলে গেল। আমার কেন যেন মনে হচ্ছে ওই লোকের সাথে তানিমার কোনো যোগসূত্র আছে। তবে ওই লোকটাকে? মাইশা, শোন। আকিবের কণ্ঠ শুনে মাইশা বেশ চমকে গেল। সে পিছনে ঘুরে তাকাতে দেখলো আকিব দাঁড়িয়ে আছে তার কলেজের সামনে। মাইশা তার দিকে এগিয়ে গেল। তুমি এখানে কি করছো আকিব ভাইয়া? উফ মাইশা, ভাইয়া ডাকিস না তো। আকিব মুখ কুঁচকে কথাটা বলল, যা দেখে মাইশা মুচকি হাসল। তবে তা আকিবের চোখ এড়ালো না, আরো বেশি করে হাসি দে। কিছু তো নিজেও বলিস না, আর আমি কিছু বলতে গেলে ভাইয়া ডেকে সবটা 12টা বাজিয়ে দিস। তা তুমি তো আমার ভাই হও, তোমাকে ভাইয়া না ডেকে কি ডাকবো? হ্যাঁ ভাই হই, তবে সেটা তো আর আপন ভাই না। তোর আপন ভাই মাহিদ আছে, বেশি করে ভাইয়া ডাক, কিন্তু আমাকে ডাকবি না। আরে আকিব ভা। এটুকু বলতেই আকিব চোখ রাঙিয়ে তাকালো। মাইশা ডোন্ট কেয়ার ভাব করে বলল, তুমি এখানে কেন এসেছো সেটা বলো। তুই কি বুঝিস না? ছোট বাচ্চা নাকি তুই? অনার্স প্রথম বর্ষে তো পড়িস, তাহলে তো আর বাচ্চা না তুই। তুমি এত কথা না বলে আসল কথা বলতে পারো না? আমি বলতে পারলে তো হতোই। এভাবেই চুপ করে থাকো, তাহলে তোমার আর। মাইশা পুরো কথা না বলে চোখ রাঙিয়ে হনহন করে হেঁটে চলে গেল। পুরো কথাটা না বলেই চলে গেল। ধুর, ভালো লাগে না আমার। ক্লাসে আনমনে বসে কি যেন ভাবছে সুরভি। তাকে এভাবে বসে থাকতে দেখে নিশা বলল, কি রে সুবি, এমন চুপচাপ বসে আছিস কেন? এমনি ভালো লাগছে না? চল দুজনে মিলে ঘুরতে যাই। আজ তো আর কোনো ক্লাস নেই। ভালো কথাই বলেছিস, চল ঘুরে আসি দুজনে গিয়ে। সুরভি আর নিশা হাওয়ায় মিঠা খাচ্ছে আর গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে।
হঠাৎ করে একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো। একটু পরে মাহিদ গাড়ি থেকে নেমে আসলো। মাহিদকে দেখে সুরভি বিড়বিড় করে বলল, আবার এসে হাজির হলো। থাক, ভালোই হয়েছে, এখন জেনে নিতে পারবো আমার ছবিটা কে এঁকেছে। মাহিদ চোখ থেকে সানগ্লাসটা খুলে তাদের দিকে এগিয়ে আসলো। নিশা সুরভিকে আস্তে করে বলল, তোর প্রেমিক পুরুষ চলে এসেছে। তুই থাক, আমি বরং শপিং মলে গিয়ে কিছু ড্রেস দেখি। আরে তুই আমাকে একা রেখে চলে যাবি? একা কোথায়? মাহিদ ভাই আছে তো। আর কিছু সময়েরই তো ব্যাপার। আমি আসছি আবার একটু করে। নিশা শপিং মলের দিকে চলে গেল। মাহিদ নিশার যাওয়ার দিকে তাকিয়ে বলল, যাক, মেয়েটার বুদ্ধি হয়েছে তাহলে। কি বলতে চান আপনি? এই যে ও এটা বুঝেছে যে আমাদের প্রাইভেসি দেওয়া দরকার। চুপ করুন তো। কিসের প্রাইভেসি? আমাদের মাঝে এমন কিছু নেই যে প্রাইভেসি লাগবে। সামনেই হবে, সমস্যা নেই। আপনার এইসব কথা বাদ দেন। আগে বলেন কালকে রাতটা কে করছে? অবভিয়াসলি আমি। কারণ তোমার ছবি আমি অন্য কাউকে দিয়ে আর্ট করাবো না। আপনি আর্ট করতে জানেন? ঘুম একটু আধটু। পড়াশোনা যখন করতাম তখন এইসব করার শখ ছিল। ভালোই গুণ আছে দেখছি। ধন্যবাদ এত সুন্দর করে আমার ছবি আঁকার জন্য। নিজের লোককে আবার কেউ ধন্যবাদ দেয়? আপনি আমার কোনো নিজের লোক না। সুরভির কথায় মুচকি হাসল মাই। সুরভি কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা সত্যি করে বলেন তো, সেদিন বিয়ে কেন ভেঙেছিলেন? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো যে? কারণ ইদানিং মনে হচ্ছে যতটা খারাপ আপনাকে ভেবেছিলাম ততটা খারাপ আপনি না। আর এই বিয়ে ভাঙার পিছনেও হয়তো কোনো কারণ আছে। মাহিদের মুখে হাসি ফুটল। তোমার মুখ থেকে এই কথাগুলো শুনে বেশ শান্তি পেলাম সুরভি। একটু সময় দেও আমাকে। সবটা জানাবো, প্রমাণ সহ। কিসের প্রমাণ? জানাবো তো। সবটা আগে আমি জেনে নিই। আপাতত চলো তোমার বান্ধবীকে ডেকে তিনজনে মিলে পিৎজা খেতে যাই। আপনার সাথে আমি কোথাও যাব না। একটু আগেই নাকি সুন্দর বললে আমাকে এখন আগের মতো খারাপ ভাবো না। তাই বলে কি আপনার সাথে পিৎজা খেতে যাব? হ্যাঁ, যাবে। মাহিদ সুরভিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে নিয়ে গেল। বেশ আগলে রেখে মাহিদ সুরভিকে রাস্তা পার করালো। যা দেখে সুরভির মুখে মৃদু হাসি ফুটল। সুরভি মনে মনে বলল, আসলেই লোকটা অতটা খারাপ না। মাহিদ রাস্তা পার হতে হতে খেয়াল করলো সুরভি তার দিকে একভাবে তাকিয়ে আছে। যা দেখে শপিং মলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এভাবে তাকিয়ে থাকলে আমারও তো লজ্জা করে, তাই না? মাহিদের কথায় সুরভি কিছুটা লজ্জা পেল। মাহিদকে না বুঝতে দিয়ে বলল, আমি মোটেও আপনার দিকে তাকিয়েছিলাম না। আমি ভাবছিলাম আপনি আমাকে বাচ্চাদের মতো আগলে রাস্তা পার করালেন কেন? কারণ তুমি আমার কাছে খুবই স্পেশাল। আমার প্রিয়দর্শিনী, আমার হৃদয়হরণী, আমার সুন্দরী মা। সুরভি এক দৃষ্টিতে মাহিদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু মনে পড়তে বলল, ওয়েট, আমি কি বললেন? সুন্দরী মা? তার মানে সেদিন ওই চিঠি আপনি দিয়েছিলেন? হ্যাঁ, আমি দিয়েছিলাম। আর কারো সাহস আছে নাকি তোমাকে লাভ লেটার দেওয়ার? এই যে হ্যালো, বেশি বাড়াবাড়ি করা বন্ধ করুন। কিন্তু আমি তো বাড়াবাড়ি করবই। সুরভি আর কিছু না বলে নিশাকে কল করে শপিং মলের পাশের রেস্টুরেন্টে আসতে বলল। সেখানে গিয়ে তিনজনে মিলে পিৎজা খেলো আর আড্ডা দিল। বাড়ি ফেরার পথে নিশা বলল, কি রে সুরভি, আবার মন দিয়ে বসলি নাকি? এমন কিছুই না, তবে আমার মনে হচ্ছে ওনাকে বিশ্বাস করা যায়। আমি যতটা খারাপ ভাবতাম উনি ততটা খারাপ নন। আমারও এটা মনে হয়েছে। আচ্ছা যা তুই, আমি নেমে গেলাম। আচ্ছা যা। ইয়াহু, আজকে যে কি আনন্দ হচ্ছে। সুরভি আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। এই বিশ্বাস নিজে কখনোই ভাঙবো না সুরভি। হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ কানে আসতে মাহিদ গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো মনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন। বাবা, তুমি এখানে? তোমার সাথে আমার কিছু কথা আছে।
আচ্ছা, ভিতরে আসো। মনোয়ার সাহেব মাহিদের রুমে প্রবেশ করলেন। মাহিদ কিছু বলতে যাবে তার আগে মনোয়ার সাহেব বললেন, সেদিন বিয়েটা কেন ভেঙেছিলে তার সত্যি কারণটা আমাকে বলো। মাহিদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবা করে বললে হয় না। মাহিদ, বেশি কথা বলো না, যা জিজ্ঞেস করেছি সেটা বলো। মাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, বিয়েটা ঠিক হওয়ার কিছুদিন পরে আমাকে কেউ একজন কল করে বলে ও নাকি সুরভিকে ভালোবাসে, আমি যেন এই বিয়েটা না করি। আমি তো ওর কথায় পাত্তা না দিয়ে কল কেটে দেই। তার কিছুদিন পরে আমাকে সেই নাম্বার থেকে একটা ভিডিও সেন্ড করে যেখানে সুরভির পিছনে হুডি পরা এক লোক তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আমি যদি বিয়ে না ভাঙি তাহলে সুরভিকে গুলি করে মেরে ফেলবে। সুরভির পরিবারের অনেক বড় ক্ষতি করে ফেলবে। আমি পুলিশকে ইনফর্ম করি, কিন্তু ওদিকে আরেক ঝামেলা। তারা আমাকে জানায় আমি নারী পাচার চক্রের সাথে জড়িত। কোনো জোরদার প্রমাণ না থাকায় তারা আমাকে গ্রেফতার করতে পারছে না, তবে তারা আমাকে কোনোভাবে সাহায্য করবে না। এই খবর কিভাবে যেন তানিমা পেয়ে যায়। ও আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে, আমি যদি সুরভিকে বিয়ে করি তাহলে ও সবটা সুরভিকে জানিয়ে দিবে। আমি ভালো করেই জানি এইসব জানলে সুরভি কখনোই আমাকে বিয়ে করতো না। তাও আমি বিয়েটা করতে গিয়েছিলাম, তবে সেদিন আমাকে সেই পুলিশ অফিসার কল করে জানায় সুরভিকে বিয়ে করা ঠিক হবে না। তাহলে সুরভির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারা ইনফর্ম পেয়েছে ওই বিয়ে বাড়িতেই নাকি কারো কাছে বন্দুক ছিল, আর সে অপেক্ষায় ছিল কবুল বলার। কবুল বললেই সুরভির পিঠে গুলি করে দিত। আর আমি সেই কারণে সেদিন কবুল না বলেই উঠে গিয়েছিলাম। সবটা শুনে অবাক হয়ে তাকিয়ে আছেন মনোয়ার সাহেব। তুমি এইসব আগে কেন বলনি? কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে আমি নির্দোষ। আর ওই লোকটাকে সেটাও জানি না। আজকে বললাম তুমি জোর করার কারণে। জানোই তো বাবা, আমি তোমাকে একটু ভয় পাই। মনোয়ার সাহেব মাহিদকে জড়িয়ে ধরে বললেন, কত কথা তোকে বলেছি বাবা কিছু না জেনে। তোর কোনো চিন্তা নেই, আমি সবটা দেখছি। হঠাৎ করে মাহিদের রুমে আকিব আসলো। মনোয়ার সাহেব মাহিদকে জড়িয়ে ধরে আছে দেখে মৃদু হেসে আকিব বলল, যাক বাবা, ছেলের সম্পর্কের উন্নতি করেছে। মনোয়ার সাহেব মাহিদকে ছেড়ে আকিবের দিকে তাকিয়ে হাসল। মাহিদ, তুমি কোনো চিন্তা করো না। আমি আজই আমার বন্ধুর সাথে কথা বলতেছি এই বিষয়ে। তোমার আমাকে সবটা আরো আগেই জানানো উচিত ছিল। মনোয়ার সাহেব মাহিদের রুম থেকে চলে গেলেন। কি আগে জানানোর কথা বলল ফুপা? মাহিদ সব ঘটনা আকিবকে বলল। কি এত কিছু ঘটে গেছে? তুই ওই তানিমাকে তারা চিহ্ন পড়াতে পারিস না। আর ওই লোকটাই বাকে যে সুরভিকে ভালোবাসে। অনেক ভেবেচিন্তে দেখেছি। আমার মনে হয় ওই লোকটা আর কেউ না, সে হলো তুষার। আর ইউ শিওর মাহিদ? জোর দিয়ে বলতেছি না, তাও আমার ধারণা হচ্ছে। এক কাজ করি, ওর উপর নজর রাখা শুরু করি। তাহলে হয়তো কোনো প্রমাণ পেয়ে যাব। আর তোর নামে এমন অভিযোগ কে উঠিয়েছে? তানিমাই হবে হয়তো। না হলে আমার এই অভিযোগ কাজে লাগিয়ে তো আর আমাকে ব্ল্যাকমেইল করতো না। তবে ওর কোনো কিছুতেই আমি পাত্তা দেই না। তুই সুরভিকে এইসব কিছু জানা, তাহলে দেখবি সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু ও যদি আমার কথা বিশ্বাস না করে, যদি ভাবে আমি সত্যি নারী পাচার চক্রের সাথে জড়িত, ভাইরে অনেক কষ্টের আগে একটু কমাতে পারছি, যদি এটা বিশ্বাস না করে তাহলে তো সব শেষ। এত চিন্তা করা বাদ দে, সময় করে সবটা বল। আপাতত চল নিচে যাই। দুজনে নিচে গিয়ে দেখলো বারেয়া বেগম আর মাইশা বসে বসে কথা বলছে। মাহিদা রাকিবকে দেখে রাবেয়া বেগম বললেন, মাহিদ, এত কিছু ঘটে গিয়েছে, তুই আমাদের জানাবি না? মা, জানাতাম তো সময় হলে। বাবা কোথায়? তোর বাবা গিয়েছে তার বন্ধুর কাছে। কি নারী পাচার চক্রের সাথে তুই নাকি জড়িত? এইসব অভিযোগ কে করছে? আমি কিছুই জানতে পারিনি এই বিষয়ে। আমার তানিমা এইসব কেন করলো? জানোই তো মা, ও আমাকে পছন্দ করে। তবে কোনো লাভ নেই। আমি শুধুমাত্র সুরভিকেই ভালোবাসি। তানিমা মাহিদদের বাড়িতে প্রবেশ করতে গিয়ে এইসব কথা শুনতে পেল। সে আর বাড়িতে না ঢুকের আগে হনহন করতে করতে চলে গেল।
গাড়িতে বসে কাউকে কল করে বলল, ভিডিওটা সুরভির নাম্বারে পাঠিয়ে দেও। কলটা কেটে তানিমা বলল, তুমি আমার না হলে আর কারো হতে পারবে না মাহি। সুরভির মোবাইলে একটা ভিডিও আসায় সেটি সে ওপেন করে দেখে মাহিদ একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছেন। তিনি মাহিদকে বলছেন মাহিদের নামে নারী পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ আছে। কোনো জোরদার প্রমাণ না থাকায় তিনি তাকে গ্রেফতার করতে পারছেন না। ভিডিওটা দেখে সুরভি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মাহিদ এমন একটা কাজ করতে পারে। সুরভি আর কিছু না ভেবে মাহিদকে কল করলো। বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছিল মাহিদ। হঠাৎ মোবাইলে কল আসায় মোবাইলটা হাতে নিয়ে দেখলো সুরভি কল করেছে। সুরভির নাম্বার থেকে কল আসায় মাহিদ বেশ অবাক হলো। সে আর কিছু না ভেবে কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই সুরভি বলল, আপনি নারী পাচার চক্রের সাথে জড়িত। সুরভির মুখে এমন কথা শুনে হতবাক হয়ে গেল মাহিদ। মাহিদ নিজেকে স্বাভাবিক করে বলল, কি বলছো তুমি এইসব? তুমি কি করে জানলে এই বিষয়ে? আমাকে কে যেন একটা ভিডিও পাঠিয়েছে, সেখানে দেখেছি। মাহিদের আর বুঝতে বাকি রইল না এটা তানিমার কাজ। মাহিদ চোয়াল শক্ত করে বলল, সুরভি, আজ সন্ধ্যায় তুমি আমার সাথে জায়গায় দেখা করো। তোমাকে আমি সবটা বুঝিয়ে বলবো। আপনার মতো একজন লোকের সাথে আমার দেখা করার কোনো ইচ্ছা নেই। প্লিজ সুরভি। সুরভি কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে। সুরভি কলটা কেটে দিন। মাহিদ রেডি হয়ে বাড়ি থেকে বের হতে গেলে মাইশা বলল, কোথায় যাচ্ছিস তুই ভাইয়া? কিছু হিসাব বাকি আছে। মাহিদ গাড়ি নিয়ে সোজা তানিমাদের বাড়িতে গেল। কলিং বেল বাজাতেই তানিমা এসে দরজা খুলে দিল। মাহিদকে দেখে মুচকি হেসে বলল, আমি জানতাম তুমি আসবে। মাহিদ ঠাস করে তানিমার গালে একটা চোদারা চিহ্ন মারল। তানিমা চোখ রাঙিয়ে মাহিদের দিকে তাকালো। লজ্জা করে না তোর? এত বেহায়া হতে পারিস কি করে তুই? তোর জন্য আমার জীবনটা জাহান্নামে পরিণত হয়েছে। এইসব বাদ দে তানিমা, আর বল কার সাথে মিলে তুই এসব করছিস? তানিমা আমদা আমদা করে বলল, মমা মানে হলো তুই আর ওই লোক যে একসাথে মিলে এইসব করছিস, সেটা আমি বুঝে গেছি। কোন লোক? আমি কোন লোককে চিনি না। তুষারকে চিনিস না তুই? তুষারের নামটা শুনতেই তানিমা ভয় পেয়ে গেল। যা দেখে মাহিদ মৃদু হেসে বলল, তোর এই মুখ দেখেই সবটা বোঝা যাচ্ছে। আর তুই যে আমার নামে ওই অভিযোগ এনেছিস সেটাও আমি ভালো করে বুঝতে পেরেছি। তবে তুই ওই ভিডিওটা কেন সুরভিকে পাঠালি? কারণ আমি তোমাকে হারাতে চাই না। আমি তো কখনো তোর ছিলামই না যে তুই আমাকে হারাবি। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তুই যদি আমাকে এতই ভালোবাসিস তাহলে আজ থেকেই তুই এইসব বন্ধ করবি। মাহিদ পকেট থেকে মোবাইলটা বের করে রেকর্ডিংটা অফ করে বলল, আপাতত এটা শোনালেই সুরভি আমাকে বিশ্বাস করবে। আর বাকি রইল তোর ওই অভিযোগ, সেটা না হয় পরে দেখব। আর হ্যাঁ, ওই তুষারকেও পরে দেখতেছি। মাহিদ তানিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর বাড়ি থেকে বের হয়ে গেল। মাহিদ তো সবটাই ধরে ফেলেছে। আসলেই তো আমি অনেক অন্যায় করতেছি এইসব করে। ওই কাকা কাকি আমার মা বাবা মারা যাওয়ার পরে আমাকে নিজের সন্তানের মতো যত্ন করেছে, ভালোবেসেছে। আর তার ছেলের জীবনটা আমি এভাবে নষ্ট করব ভাবছি, শুধুমাত্র ও আমাকে ভালোবাসেনি বলে। না, আমি আর এমনটা করব না। মাহিদ আমাকে কখনোই ভালোবাসবে না। মাহিদ আর সুরভির মাঝে সবকিছু ঠিক করে দিয়ে আমি অনেক দূরে চলে যাব। তানিমা কথাগুলো বলে চোখের কোণে জমে থাকা পানি মুছল। মাহিদ সুরভির জন্য রেস্টুরেন্টে বসে ওয়েট করছে। কিছুক্ষণে পরে সুরভি এসে তার সামনে এসে বসল। আপনি কি সত্যি এমন একটা কাজের সাথে জড়িত মাহিদ? তোমার এটা বিশ্বাস হয়েছে সুরভি? আমার বিশ্বাস হওয়া না হওয়ায় কি যায় আসে? তোমার বিশ্বাসের উপরই সবকিছু নির্ভর করছে। সত্যি বলতে আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু ভিডিওটা তো আর মিথ্যা নয়। সেখানে স্পষ্ট আপনার মুখ দেখা গিয়েছে। মাহিদ মৃদু হেসে রেকর্ডিংটা অন করল।
তানিমা আর মাহিদের কথোপকথন শুনে সুরভি অবাক হয়ে মাহিদের দিকে তাকিয়ে আছে। তারপরে নিজেকে সামলে বলল, তার মানে এইসব তানিমা আপু করেছে। কিন্তু এখানে তুষারের নাম আসছে কোথা থেকে সেটাই তো বুঝলাম না। শিওর না হলেও আমার মনে হয় তানিমার সাথে তুষার আছে। তুষার কখনোই আপনার নামে এমন একটা অভিযোগ আনবে না। কিন্তু তোমাকে মেরে ফেলায় ভয় আমাকে ঠিকই দেখিয়েছে। মানে? মাহিদ সব ঘটনা সুরভিকে বলল। সব শুনে সুরভি বলল, এত কিছু যে ঘটেছে তা আপনি আগে বলেননি কেন? প্রমাণ তো ছিল না এর আগে। আপনি একটা প্রমাণ পেয়েছেন যে মিথ্যা অভিযোগটা তানিমা এনেছে। কিন্তু ওই লোকটা যে তুষার সেটা তো আপনি জানেন না এখনো। জেনে যাব। আমার ধারণা বেশিরভাগই ঠিক হয়। আর তুষার যে তোমাকে ভালোবাসে এটা তো মিথ্যা নয়, তাই না? হ্যাঁ, তা ঠিক। তাই বলে ও এমনটা করবে? ভালোবাসা এমনি মানুষকে পাগল করে দেয়। কিন্তু তাই বলে নিজের ভালোবাসার মানুষকে মেরে ফেলার কথা কিভাবে বলে? আমি কিছুই বুঝতেছি না। বিরক্ত লাগছে আমার। ওয়েটার এসে 2 কাপ কফি দিয়ে গেল। এত কিছু বুঝতে হবে না, আপাতত কফিটা খাও। সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামতে মাহিদ দেখলো তানিমা বসে মনোয়ার সাহেবের সাথে কথা বলছে। মাহিদের চোয়াল শক্ত করে বলল, তুই এখানে কি করছিস তানিমা? মাহিদকে দেখে উঠে দাঁড়ালো তানিমা। মনোয়ার সাহেব কিছু বলতে যাবে তার আগে তানিমা বলল, কাকা আমি সবটা বলেছি। তানিমা দীর্ঘশ্বাস ফেলে মাহিদের দিকে তাকালো। মাহিদ, আমি পুলিশের সাথে কথা বলে তোর নামের মিথ্যা অভিযোগ তুলে নিয়েছি। আসলে তুই ঠিকই বলেছিস, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি এতদিন মরীচিকার পিছনে ছুটেছি। কালকে তোর কথাগুলো শুনে অনেক ভেবে দেখলাম আমি কত পাপ করছিলাম এতদিন। যেই কাকা কাকি আমাকে এত ভালোবাসা দিয়ে বড় করলো তার ছেলের জীবনটা আমি এভাবে নষ্ট করতে চেয়েছি। অনেক অন্যায় করেছি আমি। চিন্তা করিস না, আমি তোর আর সুরভির জীবন থেকে অনেক দূরে চলে যাব। কিছু ভালোবাসা অপূর্ণতাতেই সুন্দর। মাহিদ অবাক হয়ে তানিমার দিকে তাকিয়ে আছে। একদিনে এত পরিবর্তনের কারণ এতদিনে আমি বুঝেছি তুই আমার কখনোই হবি না। তানিমা কথাটা শেষ করতেই হঠাৎ মাথায় হাত দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। মনোয়ার সাহেব আর মাহিদ এগিয়ে গেল। বাবাও তো সেন্সলেস হয়ে গেছে। রাবেয়া বেগম এসে বললেন, ওকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। মাহিদ রাকিবকে কল করে আসতে বলল। তারপরে মাহিদ আর রাকিব মিলে তানিমাকে হাসপাতালে নিয়ে গেল। কি হলো ওর হঠাৎ করে মাহি? আমিও তো কিছু বুঝছি না। সকালে এসে একদম সব ভুল স্বীকার করল, তারপরেই এই অবস্থা। কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলল, ওনার ব্রেইনে বড় কোনো সমস্যা আছে। কিছু টেস্ট করা হয়েছে, রিপোর্ট আসলে বোঝা যাবে কি হয়েছে। ততক্ষণ উনি এখানেই থাকুক। কথাগুলো বলে ডাক্তার চলে গেল। মাহিদ রাকিবের দিকে তাকিয়ে বলল, কি যে হলো কে জানে। একটু পরে তানিমা ক্যাবিন থেকে বের হয়ে আসলো। তুই আবার ক্যাবিন থেকে কেন বের হয়ে আসলি? মাহিদ, আমি ঠিক আছি। তোকে জরুরি কিছু কথা জানানোর দরকার। আকিব পাশে থেকে বলল। হঠাৎ যে মাহিদকে তুই করে বলছে? তানিমা মৃদু হেসে বলল, আমি আর আগের তানিমা নেই, তাই সবটাই পরিবর্তন করে ফেলেছি। এইসব বাদ দিয়ে এখন বল জরুরি কথা কি? ওই লোকটার নাম তুষার। তবে এই তুষার আর সুরভির চাচাতো ভাই তুষার এক নাকি আমি সেটা জানি না। কারণ এই তুষারের সাথে সামনাসামনি কখনো আমার দেখা হয়নি। যা কথা হয়েছে তা মোবাইলে। তবে সুরভির চাচাতো ভাই আর এই তুষার একটা আমার মনে হয় না। কারণ সুরভির ভাই তুষারকে তো দেখলে অনেক ভদ্র মনে হয়। মাহিদ সবটা শুনে বলল, ভদ্রতার আড়ালেই মুখোশধারী শয়তান থাকে। আকিব কিছু একটা ভেবে বলল, ভয়েসের কি মিল আছে? তানিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি বলতে আমি ভয়েসের মিল পেয়েছি। আমারও সন্দেহ হওয়ায় সুরভির কাজিন তুষারের সাথে কথা বলেছি। দুজনের ভয়েসে হালকা মিল আছে।
আমার সাথে যে মোবাইলে কথা বলতো তাকে অনেকবার দেখা করতে বলেছি, কিন্তু সে দেখা করেনি। তাই আমার মনে হয় ওই তুষার আর সুরভির কাজিন তুষার দুজন একই লোক। তানিমা, তোকে ধন্যবাদ যে তুই আমাদের এত কিছু জানালি। দেখছি কি করা যায়। তবে আমার মনে হয় এই দুই তুষার একজনই। মাহিদের মোবাইলে কল আসলো। সে পকেট থেকে মোবাইল বের করে দেখলো সুরভি কল করেছে। তোরা থাক, আমি আসতেছি। মাহিদ কিছুটা দূরে গিয়ে কলটা রিসিভ করলো। কি ম্যাডাম, আমাকে মিস করছেন নাকি? দেখুন, আমি আপনাকে কল করেছি তানিমা আপু আপডেট জানতে। এইসব উল্টাপাল্টা কথা বলবেন না। তানিমার কথা তুমি জানলে কিভাবে? আন্টি কল করে সবকিছু জানিয়েছে আমার আম্মুকে। ও আচ্ছা। তানিমার কিছু টেস্ট করানো হয়েছে, তার রিপোর্ট আসলে জানা যাবে ওর কি হয়েছে। ওই লোকটাকে সেই বিষয়ে তানিমা আপু কি কিছু বলেছে? মাহিদ তানিমার বলা সব কথা সুরভিকে বলল। বাই দা ওয়ে, তুষার বাড়িতে নেই। ও নাকি কোথায় টুরে গেছে। মানে, ও হয়তো কোনো বিপদের আশঙ্কা পেয়ে পালিয়েছে। এখন তো আমার ধারণায় ঠিক মনে হচ্ছে এই দুই তুষারই একজন হতে পারে। এখন দেখুন কি করবেন। সুরভি কলটা কেটে দিন। মাহিদ মোবাইল পকেটে ঢুকিয়ে দেখলো আকিব তার পাশে দাঁড়িয়ে আছে। তুই এখানে কি করছিস আকিব? তানিমা বই, ওর মাথা ব্যথা করছে, তাই ক্যাবিনে গিয়ে শুয়ে আছে। সরি, ওনার ব্রেইন ক্যান্সার হয়েছে, একদম লাস্ট পর্যায়ে। আমাদের কিছু করার নেই। ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেলেন মনোয়ার সাহেব। মাহিদ মনোয়ার সাহেবের কাঁধে হাত দিয়ে ওনাকে শান্ত করছে। তবে তারও কিছুটা খারাপ লাগছে। এই কথা আমরা কিভাবে তানিমাকে জানাবো? মনোয়ার সাহেবের কথা শুনে ডাক্তার বললেন, উনি সবটাই জানেন। আকিব পাশে থেকে বলল, মানে, আপনি সবটা বলে দিয়েছেন? লুকিয়ে তো কোনো কিছু হবে না। যেই কয়দিন বেঁচে আছে আনন্দে বাঁচুক, তাই আমি সবটা বলে দিয়েছি। মাহিদ তানিমার ক্যাবিনে গিয়ে দেখলো সে সেখানে নেই। আকিব, তানিমা তো ক্যাবিনে নেই। এটাই হওয়ার ছিল। মাহিদ, চল তুই আর আমি ভালো করে চারপাশটা খুঁজে দেখি। হুম চল। মাহিদ আর আকিব মিলে সম্পূর্ণ হসপিটাল খুঁজে কোথাও তানিমাকে পেল না। তারপরে দুজনে গাড়ি নিয়ে বের হলো তানিমাকে খুঁজতে। ঝড় বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একদম নীরব। হঠাৎ করে তারা দেখলো তানিমা রাস্তার মাঝ দিয়ে আনমনে হাঁটছে। তারা গাড়ি থেকে নেমে তানিমার কাছে যাওয়ার আগেই হঠাৎ করে একটা হুডি পরা ছেলে এসে তানিমার মাথায় বন্দুক ধরে বলল, তুই আমার কথা জানিয়ে দিয়েছিস তাই না? তোকে আমি ছাড়বো না। মাহিদ খুবই সাবধানতার সাথে লোকটার পিছনে গিয়ে দাঁড়ালো। হুডি পরা লোকটা গুলি করার আগেই মাহিদ তার পিঠ বরাবর একটা লাথি মারল, যার ফলে সে রাস্তায় পড়ে গেল। লোকটা পালিয়ে যাওয়ার আগেই মাহিদ তাকে ধরে ফেলল। মাহিদ আর আকিব জোর করে মুখ থেকে কাপড় সরিয়ে দেখলো এটা আর কেউ নয়, তুষার। মাহিদ চোয়াল শক্ত করে বলল, তাহলে আমার ধারণায় ঠিক হলো। দেখ, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোদের বিপদ হয়ে যাবে। আমার কাছে বন্দুক আছে। আকিব বন্দুকটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, তোর কাছে নেই, এটা এখন আমার কাছে। মাহিদ তুষারের চেপে ধরে বলল, এগুলো কেন করলি তুই? কারণ সুরভি শুধু আমার। মাহিদ তুষারের নাক বরাবর একটা ঘুষি মেরে বলল, তোর এই মুখ দিয়ে সুরভির নামও উচ্চারণ করবি না। তুষারকে ধরে সুরভিদের বাসায় নিয়ে গেল। বশির সাহেব অবাক হয়ে বললেন, ওকে এভাবে ধরে এনেছো কেন? মাহিদ তুষারের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, এখনই সবটা বল, না হলে কিন্তু পুলিশে খবর দিব। প্লিজ এমনটা করবেন না, বাবা দেশে নেই। এসব জানতে পারলে খুব কষ্ট পাবে। বশির সাহেব কিছু বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে একটু বুঝিয়ে বলবে আমাকে? নিচতলা থেকে চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে সুরভি নিচে নেমে দেখলো সবাই দাঁড়িয়ে আছে। কি হয়েছে? সুরভিকে দেখে মাহিদ বলল, সবটা তুষারের মুখ থেকেই শুনো। তুষার সবটা বলল, সে যা যা করেছে।
সবটা শুনে সাহেরা বেগম ঠাস করে তুষারের গালে একটা চড় মেরে বলল, তোর মা মারা যাওয়ার পরে তোকে নিজের ছেলের মতো মানুষ করেছি, আর তুই আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিস। কাকে আমি সুরভিকে ভালোবাসি, আর আমি চাইনি ও যাতে অন্য কারো হোক, তাই এমনটা করে ফেলেছি। আমার ক্ষমা করে দেও। মাহিদ দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে লাস্ট চান্স দিলাম, এরপরে যদি কিছু করো সোজা কারাগারে যাবে। ইতিমধ্যে মাহিদের বাড়ির সবাই সুরভিদের বাড়িতে চলে এসেছে। তানিমা প্রশান্তির হাসি দিয়ে বলল, যাক, সব সমস্যা তো মিটেই গিয়েছে, তাহলে আবার মাহিদা আর সুরভির বিয়ের আয়োজনটা করা হোক। আমিও ওদের বিয়েটা দেখে যেতে পারবো। না, সুরভি উচ্চস্বরে বলে উঠল। সবার চোখ সুরভির দিকে। সুরভি নিঃশ্বাস ফেলে বলল, আমি মাহিদকে বিয়ে করতে পারবো না। সবটা মিটে গেলেও যেই পাত্র একবার বিয়ে না করে চলে যায় তাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। সুরভি কথাগুলো বলে তার রুমের দিকে চলে গেল। সবাই নিশ্চুপ। নীরবতা ভেঙে মাহিদ বলল, আপনারা চিন্তা করবেন না, বিয়েটা যখন আমি ভেঙেছিলাম, বিয়েতে রাজি আমি করাবো। ডক্টর আরেকবার চেক আপ করে দেখলে হয় না। পারেয়া বেগমের কথায় দীর্ঘশ্বাস ফেলে ডাক্তার বললেন, আপনারা যখন এত করে বলছেন, তাহলে আমরা ডাক্তাররা মিলে একটু মিটিং করে দেখি কিছু করা যায় নাকি। রাবেয়া বেগম গাড়ির কাছে গিয়ে দেখলেন তানিমা আনমনে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। মন খারাপ তানিমা। রাবেয়া বেগমের কথায় ধ্যান ভাঙল তানিমার। সে মৃদু হেসে বলল, মন খারাপ করে কি আর হবে কাকি? জীবনে যা পাপ করেছি এটা তার শাস্তি। আকিব আইসক্রিম কিনে এনে রাবেয়া বেগম আর তানিমাকে দিয়ে বলল, এখন কোনো মন খারাপ না করে আইসক্রিম খাও, যা গরম পড়েছে। আকিব কথাগুলো বলে গাড়ি চালানো শুরু করলো। কাকি, মাহিদকে বলো না তাড়াতাড়ি সুরভিকে বিয়েতে রাজি করাতে। মারা যাওয়ার আগে যেন ওদের বিয়েটা দেখে যেতে পারি। রাবেয়া বেগম তানিমাকে জড়িয়ে ধরে বলল, এমন কথা বলিস না মা, আমারও তো কষ্ট হয়। আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ। সেই ছোট থেকে তোকে বড় করেছি, আমার কষ্ট লাগবে না। তানিমা কিছু বলতে যাবে, তাকে থামিয়ে আকিব বলল, তানিমা, আগের কথা বাদ দেন, যা হওয়ার হয়ে গিয়েছে। তুমি শিওর যে আমাকে বিয়ে করবে না? এক কথা আমি আপনাকে কতবার বলবো মাহি? আচ্ছা, তাহলে আমি বরং অন্য কাউকে বিয়ে করে ফেলি। বয়স বাড়ছে তো, আর কত কুমার থাকবো? মাহিদের কথাগুলো শুনে সুরভির কিছুটা রাগ হলো। তাও সে নিজেকে কন্ট্রোল করে বলল, আপনার যা খুশি করুন। মাহিদ নিশার হাত ধরে বলল, উইল ইউ ম্যারি মি নিশা? নিশা লজ্জামাখা মুখ করে বলল, আপনি বিয়ে করতে চাইলে কি আর না করতে পারি আমি? সুরভি অবাক হয়ে বলল, নিশা, তুই না তুষারকে ভালোবাসিস? বাদ দে তো তুষারের কথা। মাহিদ চিজুনা মানে মাহিদ কত হ্যান্ডসাম। উনি বিয়ের প্রপোজাল দিচ্ছেন আর আমি উনাকে রিজেক্ট করব? তা কখনোই হয় না। দূরে দাঁড়িয়ে সবটা দেখছে তুষার। সে চোখ রাঙিয়ে নিশার দিকে তাকিয়ে আছে। সে আর সেখানে দাঁড়িয়ে না থেকে চলে গেল। তোরা আমাদের বাড়িতে বসে প্রেমালাপ শুরু করেছিস, দুজনে এই মুহূর্তে এখান থেকে চলে যাবি। সুরভি কথাগুলো বলে হনহন করে তার রুমের দিকে চলে গেল। সুরভি যেতে মাহিদার নিশা হেসে দিল, তোমার বান্ধবীর জন্য এটাই ঠিক আছে। আবার কোনো সমস্যা হবে না তো মাহিদ জিজু? নিশ্চিন্তে থাকো তুমি সারিকা, এবার ম্যাডাম বিয়েতে রাজি হবে। আর হ্যাঁ, তোমার রাস্তাও ক্লিয়ার হয়ে গেছে। তুষার দেখলাম দাঁড়িয়ে সবটা শুনেছে, তারপরে রেগে বের হয়ে চলে গেছে। আরে তুষার আমাকে কখনোই ভালোবাসবে না। আমি যা করতেছি শুধু আপনার আর সুরভির জন্য। থ্যাংক ইউ। দেখো, আবার আমার জন্য তোমাদের বন্ধুত্বে যেন ফাটল না আসে। আমাদের বন্ধুত্ব এতটাও দুর্বল না জিজু। মাহিদার কিছু না বলে মুচকি হেসে সুরভিদের বাড়ি থেকে চলে গেল। সুরভি তার রুমে এসে মুখ গোমড়া করে বিছানায় বসে আছে। কি লোক রে বাবা, আমি বিয়েতে রাজি হইনি দেখে আমার বান্ধবীকে পটিয়ে ফেলেছে।
আসলেই এই লোক ভালো না। কি রে সুবীর, তুই একা একা বের বের করছিস? নিশাকে দেখে সুরভি হাসি দিয়ে বলল, আসেন মহারানী, আপনার প্রেমের কাহিনী শোনার জন্য বসে আছি। আরে আমি আবার প্রেম করলাম কখন? উনি বিয়ের প্রপোজাল দিলেন তাই রাজি হয়ে গেলাম। এত ভালো ছেলে হাত ছাড়া করা যায় নাকি? সুরভি কিছুক্ষণ চুপ করে থেকে নিশার মুখে একটা বালিশ মেরে ওয়াশরুমে চলে গেল। নিশা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে উঠে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে বলল, আমি গেলাম। হ্যাঁ যা। নিশা মিটিমিটি হাসতে হাসতে সুরভিদের বাড়ি থেকে যেই বের হতে যাবে তখনই তুষার তাকে টানতে টানতে বাগানের দিকে নিয়ে গেল। তুষার নিশার হাত শক্ত করে চেপে ধরে আছে। আহ! তুষার, আমার হাত ছাড়, ব্যথা লাগছে আমার। তুই আমাকে ভালোবাসিস? নিশা কিছুক্ষণ চুপ থেকে বলল, বাসতাম কিন্তু এখন আর বাসি না, কারণ তুই তো শুধু সুরভিকেই ভালোবাসিস। তাই আমি ভাবলাম আমি বরং মাহিতকেই বিয়ে করে ফেলি। এই কথা আরেকবার বললে তোর গালের অবস্থা কি হবে তা তুই কল্পনাও করতে পারবি না। কেন, তোর কি হয়েছে? তুই সুরভি আর মাহিত ভাইয়ের মাঝে আসবি না? তোর তো উপকারী হবে, তুই সুরভিকে পাবি। আমি চাই না সুরভিকে, ওর জন্য মাহিত ভাই ঠিক আছে। তাহলে আমার কি হবে? আমি আছি তো, তোর মতো বেয়াদব ছেলের দরকার নেই আমার। নিশা তুষারের হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে সুরভিদের বাড়ি থেকে চলে গেল। সুরভিকে পাইনি তো কি হয়েছে? তোকে তো রাজি করাতেই হবে, না হলে সমাজে মুখ দেখাতে পারবো না। মাহিদের কথা শুনে হাসতে হাসতে সবাই লুটোপুটি খাচ্ছে। ভাইয়া, এতে কাজ হবে তো? মাইশার কথা শুনে মাহিদ বলল, হবে না মানে? আলবাত হবে। সুরভির আজকেই যা রূপ দেখলাম। মাহিদ, যত তাড়াতাড়ি পারিস সুরভিকে রাজি করিয়ে বিয়েটা কর। আমি যেন তোদের একসাথে দেখে যেতে পারি। তানিমা, এইসব কথা বাদ দে, দেখবি তোর কিছু হবে না। তানিমা কিছু না বলে তার ছেলের হাসি দিয়ে। হঠাৎ করে বাড়ির টেলিফোনে কল আসলো। মনোয়ার সাহেব এসে তা ধরে কথা বললেন। ফোন রেখে মনোয়ার সাহেব বললেন, কালকে তানিমাকে আরেকবার চেক আপ করাতে হবে। উনারা এই বিষয়টা নিয়ে শিওর হতে চান। উনাদের মনে হচ্ছে রিপোর্টে কোনো সমস্যা হয়েছে। সকালবেলা সকলে একসাথে ব্রেকফাস্ট করছে। মাহিদ রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আজকে আমার একটা জরুরি মিটিং আছে, আমি তোমাদের নিয়ে যাওয়ার সময় পাবো না, তাই আকিব বলেছে ও এসে নিয়ে যাবে। রাবেয়া বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। মাহিদ ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। অফিসে যেতে ম্যানেজার রবিনকে দেখে সে বেশ অবাক হলো, কারণ ছেলেটাকে দেখতে বেশ অদ্ভুত লাগছে। তার চোখ মুখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো। কি হয়েছে তোমার রবিন? স্যার, কিছু হয়নি তো। রবিন, তুমি জানো আমি মিথ্যা বলা পছন্দ করি না। রবিন কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার, আমি তানিমা ম্যাডামকে ভালোবাসি। উনার এমন একটা খবর শোনার পরে আমি তা কিছুতেই মেনে নিতে পারছি না। মাহিদ অবাক হয়ে রবিনের দিকে তাকিয়ে আছে। এই কথা কি তানিমা জানে? না স্যার, আমি কখনো উনাকে বলার সাহস পাইনি, কারণ উনি তো আপনাকে ভালোবাসেন। ভালোবাসার কথা কখনো লুকিয়ে রাখা উচিত না রবিন। তবে চিন্তা করো না, তানিমার আবার সব টেস্ট করা হবে। আশা করা যায় হয়তো এবার ভালো কোনো খবর পাবে। আর হ্যাঁ, তাহলে কিন্তু তানিমাকে সবটা জানিয়ে দিও। পরিনের মুখে হাসি ফুটল। মাহিদ রবিনকে নিয়ে মিটিংয়ে গেল। মিস তানিমার রিপোর্ট একদম ঠিক আছে। আমাদের গাফিলতির কারণে ওনার রিপোর্ট পাল্টে গিয়েছিল। সরি। কথাগুলো বলে হসপিটাল কর্তৃপক্ষ চলে গেল। রাবেয়া বেগম হাসি দিয়ে তানিমাকে জড়িয়ে ধরে বলল, আমি বলেছিলাম না এমন কিছুই হবে না। কিছুদিন পরে ফাইনাল এক্সাম, আর এখন এত ঝামেলা পোহাতে হলো। সুরভি বই নিয়ে পড়তে বসতে বসতে কথাগুলো বলছে এমন সময় নিশা এসে বলল, তারপরে আমাদের ছুটি, অনার্স শেষ হয়ে যাবে।
নিশাকে দেখে সুরভি ভ্রু কুঁচকে বলল, তুই এখানে কি করছিস? তোর তো এখন মাহিদের সাথে থাকার কথা। তোর কি হিংসা হচ্ছে নাকি সুবি? মোটেও না। আমার এইসব নিয়ে ভাবার টাইমই নাই আর তো হিংসা। চল দুজনে গিয়ে ঘুরে আসি। কিছুদিন পরে এক্সাম আর তুই এখন ঘুরতে যাবি। আরে এখনো সময় আছে, চল তো। নিশা সুরভিকে জোর করে ঘুরতে নিয়ে গেল। নিশা আর সুরভি একটা বইয়ের দোকানে গিয়ে বই দেখছে। এমন সময় সেখানে মাহিদ আসলো। মাহিদকে দেখে সুরভি বলল, নিশা তোর হবু বর চলে এসেছে। আমার না তোর। নিশা কথাটা বলে এক প্রকার দৌড়ে অন্য দোকানের দিকে চলে গেল। সুরভি অবাক হয়ে বলল, পাগল হয়ে গেল নাকি? ও একদমই সুস্থ আছে, শুধু তোমার মাথার বুদ্ধি কমে গেছে। মানে কি বলতে যাচ্ছেন আপনি? মাহিদ সুরভির কিছুটা কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি ভাবলে কি করে যে তোমাকে রেখে আমি অন্য কাউকে বিয়ে করব? আমার ভাবার কি আছে? আপনি তো এটাই করছেন। কখনোই না। আমার শুধু তোমাকে লাগবে, আর আমি যদি বিয়ে করি তোমাকেই করব। মজা করছেন আমার সাথে? তাহলে নিশার সাথে কি ছিল? ওইসব তো তোমাকে রাগানোর জন্য করা। কিন্তু আমি মোটেও রেগে যাইনি। সেটা তো তোমার চোখে দেখা গিয়েছে। এখন এইসব বাদ দেও। চলো এই পরন্ত বিকেলে দুজনে গিয়ে কোথাও বিকাল বিলাস করে আসি। আমি এখানে নিশার সাথে এসেছি, রেখে আমি কখনোই আপনার সাথে কোথাও যাব না। আরে ও ওর কাজে চলে গেছে, তো আমি বলেছি তোমাকে এখানে নিয়ে আসতে। নিশুর বাচ্চা, তোকে একবার পাই তোর খবর আছে। ওর খবর করে করবে, এখন আমার সাথে চলো। মাহিদ সুরভির হাত ধরে নিয়ে গেল। নিশা ড্রেস দেখছে এমন সময় কেউ এসে তার পিছনে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে নিশা পিছনে ঘুরে দেখলো তুষার দাঁড়িয়ে আছে। তুই এখানে কি করছিস তুষার? তোকে কোম্পানি দিতে আসলাম। আমার তোর সঙ্গের কোনো প্রয়োজন নেই। নিশা চলে যেতে নিলে তুষার তার হাত ধরে বলল, এমন করছিস কেন তুই? নিশা তুষারের হাতটা আস্তে করে ছাড়িয়ে বলল, কারণ আমি তোর থেকে দূরে থাকতে চাচ্ছি। দেখ নিশা, আমি আগে যা করেছি সব ভুলে যা। আমি নিজেকে শুধরে নিয়েছি, কারণ আমি জানি সুরভি কখনোই আমার হবে না। কারণ সুরভির চোখে মাহিদ ভাইয়ের জন্য ভালোবাসা আছে। সুভিকে পাবি না, তাই এখন আমার কাছে এসেছিস। এমনটা নয়। আমি হয়তো তোকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু সুরভির প্রতি ইমোশন কাজ করাই সেটা বুঝতে পারিনি। কালকে যখন দেখলাম মাহিদ ভাইকে বিয়ে করতে রাজি হয়েছিস, তখন যে কি রাগ হয়েছিল, কিন্তু কিছু বলতে পারিনি, কারণ সেই অধিকার তো আমার নেই। প্লিজ নিশা, সবটা ভুলে গিয়ে চল আমরা নতুন করে শুরু করি। আমি তোকে কথা দিচ্ছি কখনো তোকে ছেড়ে যাব না। নিশার চোখ দিয়ে পানি পড়ছে। তুষার পরম যত্নে নিশাকে জড়িয়ে ধরল। নিশাও তুষারের বুকে নিশ্চিন্তে চোখের পানি ফেলছে। আমাকে এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে মাই? জায়গাটা সুন্দর না? চারিপাশে ফুলের বাগান দিয়ে ঘেরা, উপরে গ্লাস দিয়ে ছাউনির মতো দেওয়া আছে। বসার জন্য কিছু বেঞ্চ রয়েছে। জায়গাটা একদম নিরিবিলি, মানুষজন নেই বললেই চলে। সুরভি চারিপাশে চোখ বুলিয়ে বলল, জায়গাটা সুন্দর, কিন্তু আপনি আমাকে এখানে কেন এনেছেন? আমার ভালোবাসার বহিঃপ্রকাশ করতে? মানে? মাহিদ কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, তুমি আমাকে নিয়ে কি ভাবো আমি তা জানি না সুরভি, কিন্তু তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। যেদিন প্রথম তোমার ছবি দেখি সেদিনই তোমাকে ভালো লেগে যায়। তোমার আগে অনেককে দেখেছি, কিন্তু বিশ্বাস করো কাউকে কখনো মন দিতে পারিনি। কিন্তু তোমাকে প্রথম দেখেই মন দিয়েছি, ভালোবেসেছি। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। তোমার আগে কেউ ছিল না, আর তোমার পরেও কেউ আসবে না। তুমি আমার স্বভাব হয়ে গেছো। তোমাকে একদিন না দেখে আমি থাকতে পারি না। তোমার এই কাজল চোখ জোড়ায় আমি আমার সর্বনাশ দেখতে পাই। তোমার এই মুখোশে আমাকে বাধ্য করে বারবার তার দিকে তাকাতে।
আমি শুধু তোমাতেই সীমাবদ্ধ। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এতটা ভালো কবে বেসেছি আমি নিজেও জানি না। উপসংহারে আমি শুধু তোমাকে চাই। তুমি আমার সম্পূর্ণতা। কথাগুলো বলে মাহিদ সুরভির সামনে হাঁটু গেড়ে বসে একটা আংটি এগিয়ে দেয় তার দিকে। সুরভি আশ্চর্য হয়ে সবটা দেখছে। সে কি করবে বুঝতে পারছে না। তার কাছে সবটা স্বপ্নের মতো লাগছে। মাহিদ হালকা কেসে বলল, ম্যাডাম আর কতক্ষণ বসিয়ে রাখবে আমাকে? আমি এই আংটি এখন নিতে পারবো না মাহিদ। মাহিদ নিঃশ্বাস ফেলে সুরভির হাতটা টেনে নিয়ে তার আঙ্গুলে আংটিটা পরাতে গিয়ে দেখলো সুরভির হাতে এখনো তাদের এগ্রিমেন্টের আংটি। মাহিদ উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, তুমি এই আংটিটা এখনো রেখে দিয়েছো? হ্যাঁ, কারণ এটা আমার কাছে খুব স্পেশাল। আর আপনার হাতেও তো আমাদের এগ্রিমেন্টের আংটি রয়েছে। মাহিদ মুচকি হেসে সুরভির বা হাতের আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়ে বলল, দুইবার আংটি পরালাম, এবার বিয়ে না করে কোথায় যাবে? মাহিদের কথায় সুরভি হেসে দিয়ে, এখন বলো বিয়েতে রাজি? মাহিদের কথায় সুরভি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে একটু ভাবার সময় দিতে হবে। আবার ভাবার সময় লাগবে কিসের জন্য? প্লিজ রাজি হয়ে যাও, এরপরে তো আমি বুড়ো হয়ে যাবে। সুরভি খিলখিল করে হেসে দিল। মাহিদ অপলক দৃষ্টিতে তাকিয়ে তা দেখছে। মাহিদ মুচকি হেসে বলল, অনেক হাসা হয়েছে, এখন বলো কি বলবো? বিয়েতে রাজি নাকি? আরে এক কথা এতবার জিজ্ঞেস করছেন কেন? আমার জানতে হবে তাই। ফাইনাল এক্সাম শেষ হলে জানাবো। মাহিদ মুখটা গোমরা করে ফেলল, যা দেখে সুরভি মুচকি হাসল। সুরভির থেকে সবকিছু শোনার পরে নিশা বলল, উফ, মাহিদ জিজু কি রোমান্টিক। হয়েছে এইসব বাদ দিয়ে এখন তোর আর তুষারের কথা বল। নিশা লজ্জামাখা কণ্ঠে বলল, আমাদের শাড়ি পাকা হয়ে গিয়েছে। ওয়াও। সুরভি নিশাকে জড়িয়ে ধরল। সুরভির রুমে নাস্তা নিয়ে ঢুকতে ঢুকতে সাহেরা বেগম নিশার কথা শুনে বললেন, যার দুজোড়ার একসাথেই সব সমস্যার সমাধান হয়ে গেছে। সাহেরা বেগমের কথায় সুরভি বলল, কিন্তু আমি যে বিয়েটা করব সেটা এখনো বলিনি। তা তোমার মুখ ফুটে বলার দরকার নেই। তোর মুখ দেখলেই বোঝা যায় যে তুই রাজি। সাহেরা বেগম আর নিশা হেসে দিল। সুরভি থ হয়ে বসে রইল। আমি তোমাদের কিছু কথা বলতে চাই ফুফা ফুফি। আকিব রুহুল সাহেব এবং মীরা বেগমকে নিয়ে এসে হাজির। আরে মামা মামি বসো তোমরা। মাহিদের কথায় রুহুল সাহেব বললেন, তোর ভাই কি কাণ্ড ঘটিয়েছে তা শোন। তুই আবার কি কাণ্ড ঘটালি আকিব? মাহিদের কথায় দীর্ঘশ্বাস ফেলে আকিব বলল, আমি মাইশাকে ভালোবাসি। বাড়ির সবাই অবাক। মাইশা এক কোনায় মাথা নিচু করে বসে আছে। তার দিকে তাকিয়ে মনোয়ার সাহেব হালকা কেসে বললেন, কতদিন ধরে এইসব চলছে? মাইশা কিছু বলার আগেই আকিব বলল, ফুফা বিশ্বাস করো আমরা দুজনে একসাথে আজ পর্যন্ত ঘুরতেও যাইনি। আর ঘুরতে যাওয়া তো দূরের কথা, আমি তো মাইশাকে ভালোবাসি এটাই আজ পর্যন্ত বলতে পারলাম না। সবাই নিশ্চুপ। কিছুক্ষণ পরে সবাই একসাথে হেসে দিল। আকিব আর মাইশা অবাক হয়ে সবার দিকে তাকিয়ে আছে। মাহিদ গিয়ে আকিবের কাঁধে হাত রেখে বলল, তোর আর মাইশার বিয়ে বাবা মা আর মামা মামি অনেক আগেই ঠিক করে রেখেছে, কিন্তু তোরা দুজন তা জানবি না। মানে? মনোয়ার সাহেব আকিবের সামনে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ বাবা, তোকে আমি আর রাবেয়া সবসময় পছন্দ করি, তাই বিয়েটা ঠিক করেই রেখেছি। আকিবের মুখে হাসি ফুটল। সে আর চোখে মাইশার দিকে তাকিয়ে দেখল সেও মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। আমি বিয়েটা তাড়াতাড়ি করে ফেলতে চাচ্ছি। আসলে আমি ভাবছি আবার অস্ট্রেলিয়াতে চলে যাব, তাই বিয়েটা করেই যেতে চাই মাইশাকে নিয়ে। সমস্যা নেই, ও ওখানে গিয়ে পড়াশোনা কন্টিনিউ করবে। মাহিদ ভ্রু কুঁচকে বলল, তুই না বললি আর যাবি না? জানিস তো আমার ব্যবসা করা ভালো লাগে না। তোর ইচ্ছা। এখন তো আর কিছু বলার নেই। মাইশা হঠাৎ করে বলল,
আমি সবাইকে ছেড়ে কোথাও যাব না। সবাই অবাক হয়ে মাইশার দিকে তাকালো। মাইশা আবার বলল, অবাক হওয়ার কিছু নেই। মামার বয়স হয়েছে, ওনার কি এখন এত কিছু একা সামলাতে পারে? এটা তো বোঝা উচিত। সে তো আর বাচ্চা নয়। আকিবের দিকে তাকিয়ে কথাগুলো বলল মাইশা। রুহুল সাহেব হাসি দিয়ে বললেন, এই তো আমার ভাগ্নে আমার কষ্টটা বুঝেছে। আকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আমি কোথাও যাব না। আমি বাবার অফিসেই জয়েন করব। আকিবের কথায় সবার মুখে হাসি ফুটল। মাহিদ বলল, তুমি নাকি আমাকে কি বলবে রবিন? কফি শপে তানিমা আর রবিন মুখোমুখি বসে আছে। তানিমার কথায় হকচকিয়ে উঠল রবিন। তানিমা বেশ বুঝতে পারছে রবিন কিছু বলতে চেয়েও পারছে না। তানিমা ফের প্রশ্ন করব, তুমি কি আমাকে কিছু বলবে রবিন? ম্যাডাম আমি আপনাকে ভালোবাসি। একদমে কথাগুলো বলল রবিন। তানিমা চোখ বড় বড় করে রবিনের দিকে তাকিয়ে আছে। রবিন মাথা নিচু করে বসে আছে। রবিনের এমন কাণ্ড দেখে তানিমা মুচকি হেসে বলল, আমার কিন্তু এত লজ্জাবতী ছেলে পছন্দ না। তানিমার কথায় রবিন মাথা তুলে বলল, আমি লজ্জাবতী না তো, কিন্তু আপনার সামনে এমন হয়ে যায়। রবিনের কথায় তানিমা হেসে দিল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এভাবে কেউ প্রপোজ করে? রবিন তানিমার দিকে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, আপাতত এটা না, কারণ আজকে এটাই নিয়ে এসেছি। তানিমা ফুলের তোড়াটা নিয়ে বলল, এটা পেয়ে আমি খুশি হয়েছি। মেয়েরা ফুল পেলেই সবচেয়ে বেশি খুশি হয়। 1 মাস পর ফাইনাল এক্সাম তো শেষ। এখন বলো কি সিদ্ধান্ত নিলে? এক্সাম শেষ হতে না হতেই আপনি এসে হাজির হয়েছেন মাহি। অবশ্যই, আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। সুরভি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বিয়েটায় রাজি। মাহিদের মুখে হাসি ফুটল। সুরভি মুচকি হেসে বলল, এত ভালো পাত্র হাতছাড়া করা ঠিক হবে না। এটা আমি না নিশা বলেছিল। সুরভির কথা শুনে মাহিদ উচ্চস্বরে হেসে দিল। সুরভিও তার সাথে হাসছে। তোমাকে একবার হাক করতে পারি সুরভি? মাহিদের এহেন কথায় সুরভি কিছুটা অপ্রস্তুত হল। সে কিছু বলার আগেই মাহিদ বলল, বিশ্বাস করো শুধু হাক করব আর কিছু না। সুরভি নিজে গিয়ে মাহিদকে জড়িয়ে ধরল। মাহিদ কিছুটা অবাক হলো। তারপরে মুচকি হেসে সুরভি শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজকে আমার জীবনের সবচেয়ে আকর্ষণীয় দিন। সুরভি ভ্রু কুঁচকে মাহিদের দিকে তাকিয়ে বলল, কেন? কারণ আমার সুন্দরীর মা আমাকে স্বেচ্ছায় জড়িয়ে ধরেছে। মাহিদ কথাগুলো বলে সুরভির কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। সুরভি তার বাড়িতে গিয়ে দেখলো তুষারের বাবা বাশার সাহেব সোফায় বসে আছে। সুরভি হাসি দিয়ে বাশার সাহেবের দিকে এগিয়ে গিয়ে বলল, কাকামণি তুমি কখন এসেছো? এই তো একটু আগে এসেছি মামুনি। তবে এসে যা খবর পেলাম। সুরভি অবাক হয়ে বলল, কি হয়েছে কাকামণি? তুষার তোর বান্ধবী নিশাকে বিয়ে করে নিয়ে এসেছে। সুরভি থ হয়ে দাঁড়িয়ে আছে। চারিপাশে তাকিয়ে দেখলো তুষার আর নিশাকে কোথাও দেখতে পায় নাকি। তবে তাদের সেখানে দেখা যাচ্ছে না। সাহেরা বেগম এসে সুরভির সামনে দাঁড়িয়ে বললেন, ওরা এখানে নেই, তুষারদের বাড়িতে আছে। সুরভি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তুষারদের বাড়িতে গেল। গিয়ে দেখলো তুষার আর নিশা বসে আছে। বাহ, তোদের তো পুরস্কার দেওয়া উচিত। আজই এক্সাম শেষ আর তোরা আজই বিয়ে করে ফেললি। নিশা মুখ গোমরা করে বলল, আরে এই বেয়াদবটার জন্য আজকে বিয়ে করতে বাধ্য হয়েছি। জোর করে নিয়ে গিয়ে বিয়ে করেছে আমাকে। তুষার পাশে থেকে বলল, মোটেও না, নিশার ইচ্ছা ছিল এমন ভাবে বিয়ে করার। আমি শুধু সেই ইচ্ছাটাই পূরণ করেছি। নিশা আঙ্কেল আন্টি কি মেনে নিয়েছেন সবটা। বাবা মা তো জানে আমার মাথায় এমন উদ্ভট চিন্তা করে। আর বাবা মা তো জানে আমাদের রিলেশনের কথা। তাই আর সমস্যা হয়নি কোনো। মেনে নিয়েছে তারা। এখন এই সব বাদ দিয়ে তুই কবে মাহিদ জিজুকে বিয়ে করবি তা বল।
শীঘ্রই করব। তার মানে রাজি হয়ে গেছিস? হ্যাঁ। বেচারাকে আর কতদিনই বা কষ্ট দিব। সুরভির কথায় সবাই হেসে দিল। সাহেরা বেগম এসে বললেন, যা হওয়ার হয়ে গেছে, এখন গিয়ে সবাই রেডি হয়ে নেই। আজকে রাতে যে তানিমার বিয়ে ভুলে গেলি নাকি? আম্মু, আমরা কিচ্ছু ভুলিনি। আর তুমি থাকতে কোনো কিছু ভুলে যাওয়া সম্ভব নাকি? সুরভি আর মাহিদ পাশাপাশি দাঁড়িয়ে রবিনা আর তানিমার বিয়ে দেখছে। মাহিদ সুরভির কানের কাছে মুখ নিয়ে বলল, কিছুদিন পরে আমাদেরও এভাবে বিয়ে হবে। মাহিদের কথায় সুরভি মুচকি হাসল। নিশা আর তুষার এসে পাশে দাঁড়াতে মাহিদ বলল, তোমরা দুজনে ঠিক কাজ করেছো, একেবারে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছো। তুষার হাসি দিয়ে বলল, যাক, কেউ তো আমাদের এই কাজের প্রশংসা করলো। চারজন একসাথে হেসে দিল। দুই জোড়া বিয়ে হচ্ছে, একদিকে মাহিদ আর সুরভির, অন্যদিকে আকিব মাইশা। বিয়ে পড়ানো শেষ হলে মাহিদ বলল, দেখছো, আমি কিন্তু আমার কথা রেখেছি। এবার আর বিয়ে না করে চলে যায়নি। এবার চলে গেলে তোমার খবর ছিল, তখন দেখাতাম সুরভি কি জিনিস। মাহিদ সুরভির হাতে চুমু দিয়ে বলল, তোমাকে ছেড়ে আমি কখনোই যাব না সুরভি। নিজের হৃদয়কে ছেড়ে গেলে তো আর বেঁচেই থাকবো না আমি। মাইশাকে আকিবদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। রাবেয়া বেগম পরম যত্নে সুরভিকে বাড়ির ভিতরে প্রবেশ করালেন। জীবনে প্রথম কোনো বউকে দেখলাম যে বাসর ঘরে না গিয়ে জামাইকে নিয়ে ফুচকা খেতে আসে। ফুচকা খেতে খেতে সুরভি মাহিদের দিকে তাকিয়ে বলল, এর জন্যই আমি আলাদা। হ্যাঁ, একটু বেশি। এত কথা না বলে ফুচকা খাও। সুরভি কথাটা বলে মাহিদের মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিল। সুরভির পরনে লাল বেনারসি আর মাহিদের পরনে সাদা পাঞ্জাবি। দুজনে হাত ধরে নীরব রাস্তায় হেঁটে রাত উপভোগ করছে। সুরভি মাহিদের কাঁধে মাথা রাখল। মাহিদ সুরভির দিকে তাকিয়ে দেখল তার মুখখানা চাঁদের আলোয় জ্বলজ্বল করছে। বেশ সুন্দর লাগছে সুরভিকে, মাশাআল্লাহ। মাহিদের কথায় সুরভি তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার বউকে কি মিষ্টি দেখতে। একবার তাকালে আর চোখ ফেরাতে মন চায় না। মাহিদের কথায় বেশ লজ্জা পেল সুরভি। মাহিদের বুকে হালকা কিল দিয়ে বলল, হয়েছে, এত প্রশংসা করা লাগবে না। ইস, লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে। মাহিদ। সুরভি চোখ রাঙিয়ে মাহিদের দিকে তাকালো। মাহিদ মাথা হেলিয়ে বলল, রাগলে তোমায় লাগে আরো ভালো। এবার সুরভি হেসে দিল। মাহিদও তার সাথে হাসল। মাহিদ তার পাঞ্জাবির পকেট থেকে একটা হলুদ গোলাপ বের করে সুরভিকে দিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি সুরভি। আমিও তোমাকে অনেক ভালোবাসি মাহিদ, তবে আমার চেয়ে বেশি না। সুরভি মুখ গোমরা করে ফেলল, যা দেখে মাহিদ হেসে দিল। মজা করেছি আমি। চলো দুজনে গিয়ে নদীর পাড়ে বসে চন্দ্র স্নান করি। মাহিদ সুরভিকে নিয়ে নদীর পাড়ে গিয়ে বসল। সুরভি মাহিদের কাঁধে মাথা রাখল। দুজনে মিলে চাঁদ দেখায় মনোনিবেশ করল। সমাপ্ত।